ওকে, অলরাইট, আমরা শুরু করে দিই। তো বেসিক্যালি এটাই আমাদের অনলাইনে লাস্ট সেশন হতে চলছে। আজকের সেশনটা বেসিক্যালি হবে মেথোডোলজি ডিজাইনের উপরে। এবং আমাদের যে তোমাদের এই সেমিস্টারে যে 498A, এই 498A তে তোমরা অলরেডি জেনে থাকবা, যারা প্রত্যেকটা গ্রুপ যখন সুপারভাইজারের সাথে অ্যাসাইন হয়ে গেছে, তখন এখানে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের এই সেমিস্টারের শেষে যে ফাইনাল ডিফেন্সটা দিতে হবে, সেই ডিফেন্সে মোটামুটি একটা থিসিসের চ্যাপ্টার 3 পর্যন্ত প্রোভাইড করতে হবে। তো তার ফার্স্ট চ্যাপ্টারটা থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা থাকে হচ্ছে লিটারেচার রিভিউ এর উপরে, এবং থার্ড যে সেকশনটা থাকে সেটা হচ্ছে মেথোডোলজি ডিজাইন বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা ডিজাইন করতে হয় আলটিমেটলি। তো আমরা আজকে বেসিক্যালি সেই মেথোডোলজি ডিজাইনের কিছু প্রিন্সিপালস বা আর্কিটেকচারাল গত কি কি কম্পোনেন্ট থাকা উচিত, যদি থাকে তাহলে আলটিমেটলি সায়েন্টিফিক ভ্যালুটা কিভাবে বাড়ানো যায়, এবং মিনিমাম মিনিমালিস্টিক ওয়েতে আসলে কিভাবে এটাকে ডিজাইনিং পারপাসে অ্যাচিভ করা যায়, এই সব কিছু নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব আর কি। আচ্ছা, সেশনটার শেষের দিকে আমরা ফাইনাল ডিফেন্স এবং আমাদের যে প্রি ডিফেন্স হবে তোমাদের, তার ডেট এবং টাইমটাও আমি বলে দিব আর কি, পার্টিকুলার প্রতিটা সেকশনের জন্য আর কি। আচ্ছা, এখন আর যারা অলরেডি লিটারেচার রিভিউ জমা করে ফেলেছো, তারা হচ্ছে এই উইকে মানে রবি এবং সোমবারের মধ্যে তোমাদের অ্যানোটেটেড, মানে আমি অলরেডি রিমার্কস করে রেখেছি, হয়তোবা দুই একটা বাকি আছে, সবগুলাই হয়ে গেছে, তো ওইগুলা কালেক্ট করে নিবে আমার টেবিল থেকে। তো ওখানে একটা সিগনেচার শিট তোমাদের দেয়া থাকবে। সিগনেচার শিটে আগে যেভাবে প্রিভিয়াসলি তোমরা যখন প্রপোজাল কালেক্ট করছো, ঠিক সেম ওয়েতে লিটারেচার রিভিউটা কালেক্ট করবা, সেখানে সিগনেচার এবং মার্কটা দেয়া আছে। এবং এই সব কিছু কিন্তু প্রিজার্ভ করতে হবে, এবং এই প্রিজার্ভের ডেটাটা আলটিমেটলি তোমাকে ফাইনাল ডিফেন্সে মানে প্রেজেন্ট করতে হবে, তাদেরকে ওখানে দেখাতে হবে যে তোমার আলটিমেটলি গ্রুপ ওয়াইজ এবং ইন্ডিভিজুয়ালি তোমার টোটাল মার্কসটা ওখান থেকে কিরকম আসছে, এবং তারা ওইখান থেকে বেসিক্যালি মার্কসটা কিন্তু কালেক্ট করে নেবেন। সো এটা কিন্তু হারাই ফেললে বোর্ড কিন্তু তোমাকে ডিরেক্ট শূন্য দিয়ে দিবে, কিছুই কোনো কনসিডারেশনে কোনো সুযোগ থাকবে না আলটিমেটলি। এখন আমরা একটু মেথোডোলজি ডিজাইনের দিকে যাই। তো দেখো, মেথোডোলজি মানে এই টার্মিনোলজিটা আলটিমেটলি দুইটা কিওয়ার্ড থেকে আসছে। হ্যাঁ, আমরা যদি একটু ব্রেকডাউন করি, যে মেথোডোলজির দুইটা পার্ট বেসিক্যালি, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে লজিক, মানে এরকম দুইটা পার্ট। তো মেথড মানে বেসিক্যালি প্রসেস, সিকোয়েন্স, স্টেপস, এরকম কিছু বোঝায় আর কি। আর লজিক মানে আমরা বুঝতে পারতেছি, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, যে আমাদের কিছু সেট অফ রুলস আছে, কিছু স্পেসিফিক টাস্ক থাকে, যাদের একটা হয়তোবা পার্টিকুলার একটা অর্ডার থাকতে পারে। তো যখন এরকম পার্টিকুলার অর্ডার মেনে স্পেসিফিক টাস্কগুলা একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে করা হয়, এবং যেটার পিছনে একটা কারণ থাকে, তখন ওইটাকে আমরা একটা লজিক বলতেছি। তাহলে এই লজিকটা যখন একটা প্রসেসের সাথে কনক্যাটেনেট করতে পারবো, অ্যাডিশন করব, তখন কম্বাইন্ড ভাবে যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আসে, সেটাকে আমরা বলি হচ্ছে মেথোডোলজি। তো যে কোনো কিছু ডিজাইন বা কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করার আগে মেথোডোলজি নিয়ে কাজ করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন ধরো, তোমরা যখন ছোট ছোট রিপোর্ট রাইটিং করছো পার্টিকুলার ওয়েতে, তখন দেখছো যে রিপোর্টে একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম টাইপের দিতে হয় আর কি, তাই না? বিভিন্ন ধরনের তোমরা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম দিয়েছো। তারপর ওয়ার্ক ফ্লো ডায়াগ্রামের অনেক ভ্যারিয়েশন আছে। যেমন তুমি যখন সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন করছো, তখন হয়তো বা ডিএফডি মানে এই ধরনের ডায়াগ্রাম গুলো ব্যবহার করছো। বা ধরো যখন ডেটাবেস ডিজাইন করছো, তখন এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ব্যবহার করছো। হ্যাঁ, তো এরকম অসংখ্য মানে ইলাস্ট্রেশন বা ডায়াগ্রামের মাধ্যমে তোমার ওভারঅল যে টাস্কটা বা প্রেজেন্টেশনটা, সেটাকে তোমরা ফুটায় তুলছো। তো আলটিমেটলি তোমাদের এই সেমিস্টারে এটা করতে হবে যে নেক্সট সেমিস্টারে যখন তোমাদের কোডিং ইমপ্লিমেন্টেশন এবং এই কোডিং এর উপর বেসিস করে পারফরমেন্স বা ইভালুয়েশন বা ইভালুয়েটর গুলো যখন তোমরা অ্যাসেসমেন্ট করবা, তার আগে যে গ্রাউন্ড ওয়ার্কটা মানে যার বেসিসে তুমি তোমার কাজটাকে স্টেপ অনুযায়ী একটা প্রসেসের মাধ্যমে সাজাচ্ছ, সেই প্রসেসের সেই ওয়ার্ক ফ্লো প্রসেসটাকে একটা ডায়াগ্রাম ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। এটা বেসিক্যালি আমাদের মেথোডোলজির টাস্ক। এবং দেখবা যে তোমরা যখন রিপোর্ট রাইটিং করতেছো, ওইটার মেথোডোলজি যে ডায়াগ্রামটা, সেটাকে প্লেসমেন্ট বা ইনসার্ট করার পরবর্তীতে এই ডায়াগ্রামের যে ইচ এবং এভরি কম্পোনেন্ট বা প্রত্যেকটা যে সাব স্টেপ, সেগুলোর কিন্তু ইন ডিটেলস একটা এক্সপ্লেনেশন লাগবে।
সেখানে চাইলে তোমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করতে পারো, যারা আর কি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং রিলেটেড কাজ করতেছো। তো আবার এমনও প্রয়োজন হতে পারে যে একটা মেথোডোলজিকে এক্সপ্লেইন করার জন্য আমার কিছু সাব সাব ফিগারের দরকার হতে পারে, মানে একটা ফিগার দিয়ে হয়তো রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে মাল্টিপল ফিগারও হতে পারে, মানে প্রয়োজন হতে পারে। এটা আসলে প্রজেক্ট বেসিসে ডিপেন্ড করে। তো সেটা আসলে সব থেকে ভালো বুঝতে পারবে হচ্ছে যারা প্রজেক্টটা ডিজাইন করতেছে, মানে তোমরা আর কি বেসিক্যালি। কারণ তোমাদের প্রজেক্টটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন ওই প্রজেক্টটা অ্যাজ এ জাজ, আমরা যখন জাজ করতেছি বা দেখতেছি, তখন কিন্তু বেসিক্যালি আমি তোমার প্রজেক্টটা দেখতেছি মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য প্রেজেন্টেশন টাইম। এখন ধরো ওই প্রজেক্টটা তুমি 6 মাস ধরে নিজেদের সাথে গ্রাউন্ড ওয়ার্ক করছো, টিম ওয়ার্ক করছো, তোমরা এটার সাথে পরিচিত। তো তোমরা যদি ভাবো যে 6 মাসে তুমি যেটা করছো সেটা আমি 10 মিনিটে ইনস্ট্যান্টলি বুঝে ফেলবো, সেটা টু মাচ ডিফিকাল্ট। কারণ প্রত্যেকটা প্রজেক্টের বা প্রত্যেকটা থিসিস ওয়ার্কের কিছু স্পেসিফিক কি থাকে, মানে কি কন্ট্রিবিউশন থাকে, যেটা হচ্ছে তোমাদের নভেলটিস আর কি। এখন এই নভেলটিস গুলা এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন ওই বোর্ডে যারা উপস্থিত থাকবে তারা যেন খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে, বুঝতে পারে যে আলটিমেটলি তোমার কাজের মেইন থিমটা কি, তোমার কন্ট্রিবিউশন গুলা কি কি, তারপরে তোমার মডেল ডিজাইনটা কিভাবে হবে, ইভালুয়েশন প্যারামিটার গুলো তুমি কিসের উপর বেসিস করে আইডেন্টিফিকেশন করবা বা ফর্মুলেশন করবা। আবার যদি ডেটার হিসাব নিকাশ থাকে তাহলে কোন কোন ডেটা সেট ব্যবহার করতেছো, ডেটা সেটের মধ্যে কি কি হ্যাসেল বা কি কি চ্যালেঞ্জ থাকতে পারে। হতে পারে যে ডেটা সেটটা ইমব্যালেন্স, ডেটা সেটের সাইজ হচ্ছে ছোট, ক্লাসগুলোর মধ্যে সেম অ্যামাউন্ট অফ ইমেজ নাই, তাহলে ওটার জন্য কি ধরনের স্টেপ তোমরা নিবা। হ্যাঁ, তারপরে হতে পারে যে নয়েজ থাকতে পারে ডেটার ভেতরে, ঠিক আছে। আবার পোস্ট প্রসেসিং এর পরে যদি ডেটা থেকে সেগমেন্ট করে পার্টিকুলার কোনো একটা এরিয়া বের করতে হয়, যেমন দেখবা যে মেডিকেল ইমেজিং যে প্রজেক্টগুলো থাকে, ফর এক্সাম্পল ধর ক্যান্সারের ডেটা সেট। তো আমি যদি ফার্স্টে আমার টাস্কটা হয় যে ইজ দেয়ার এনি ক্যান্সার সেল ইন দিস ইমেজ, তাহলে সেটা কিন্তু ইয়েস নোর মতো আর কি, যে এখানে ক্যান্সার সেলের উপস্থিতি আছে কিনা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন টাস্ক। বাট হাউএভার যদি আমরা এটাকে বলি যে ক্যান্সারের কোন টাইপটা বা কোন ভ্যারিয়েন্টটা এখানে উপস্থিত আছে, তখন কিন্তু তোমাকে মাল্টি টাস্ক বা মাল্টি ক্লাসিফিকেশনের দিকে যেতে হবে, হয়তো বা মাল্টিপল টাইপস অফ ক্যান্সার হতে পারে ওখানে। হ্যাঁ, আবার যদি এটা আস্ক করা হয় যে ওই সেলের ভেতরে, মানে যে যে সেল বা ইমেজ, ওই ইমেজের কোন পোর্শনটুকু হচ্ছে বেসিক্যালি তোমার ক্যান্সার দিয়ে আক্রান্ত হয়েছে আর কোনটুকু আক্রান্ত হয় নাই, তো ওটাকে ডিটারমিনেশন করতে হবে কিন্তু আবার সেগমেন্টেশন করে, মানে যেখানে শুধুমাত্র অ্যাফেক্টেড রিজিয়নটা আছে, শুধুমাত্র পার্টিকুলার ওই রিজিয়ন গুলাকে মার্কিং করতে হবে। তাহলে এভাবে কাজের আসলে অনেক স্টেপ বা অনেক ভেরিয়েশন আসতে পারে আর কি, মানে এটা আসলে ডিপেন্ড করতেছে যে তুমি তোমার কাজটাকে কিভাবে তোমার টাস্ক ওয়াইজ আসলে রিপ্রেজেন্ট করতে চাও। আবার অনেক কাজের কিন্তু দেখবা যে তাদের একটা সফটওয়্যার বেস সিস্টেম থাকতে পারে। ফর এক্সাম্পল তুমি হয়তো বা মেশিন লার্নিং বেস কোনো একটা কাজ করছো, লাস্ট অফ অল সেটাকে যে কাজটা করা হয়েছে যে একটা ওয়েব টেমপ্লেটে বা ওয়েব ফরম্যাটে নিয়ে গেছো, হ্যাঁ, মানে ওয়েবে ওই মডেলটাকে ডিপ্লয় করা হয়েছে, অথবা মোবাইল অ্যাপ্লিকেশনে হয়তো বা ডিপ্লয় করছো আর কি। তাহলে ওখানে এপিআইটা কিভাবে কাজ করতেছে, তারপরে মডেলটা যখন ট্রেন হইলো তাহলে ওই মডেলটা কিভাবে ওয়েটটা সেভ করে মডেলটাকে এপিআই থ্রুতে তুমি তোমার ইউআই মানে ইউজার ইন্টারফেসে সেন্ড করতেছো, এই সব কিছু কিন্তু আসলে আলটিমেটলি মেথোডোলজির সাথে রিলেটেড বা রেলিভেন্ট। এই জন্যে মেথোডোলজি ডিজাইনের সময় এমন ভাবে ডিজাইন করতে হবে যে তোমার পুরা কনসেপ্টটা একটা ডায়াগ্রামের মাধ্যমে বা এক বা একাধিক ডায়াগ্রামের মাধ্যমে কনসেপচুয়ালি রিপ্রেজেন্ট করতে হবে, যার একটা থিওরিটিক্যাল বেসমেন্ট থাকবে, মানে প্রত্যেকটা কিন্তু একটা জাস্টিফিকেশন থাকতে হবে। মানে হাতের আন্দাজে আমরা যে কোনো কিছু দিয়ে দিলাম হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। প্রত্যেকটা জিনিসের কিছু জাস্টিফিকেশন থাকতে হবে। আইদার হতে পারে যে প্রিভিয়াসলি ওই অ্যাপ্রোচ গুলা কেউ ফলো করছে, সেটা একটা হতে পারে। অথবা এমন হতে পারে যে ওই অ্যাপ্রোচ গুলা যেগুলো ব্যবহার করতেছো তার থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল কি আছে, মানে গ্রাউন্ড ট্রুথ আছে। তাহলে ওটা আমরা ধরে ধরে নিব যে ওকে, মানে এটা তার মানে সম্ভব আর কি। তারপরেও মানে এত কিছু প্রিকশন নেওয়ার পরেও কিন্তু পরবর্তী সেমিস্টারে তোমরা যখন বেসিক্যালি কোডিং ইমপ্লিমেন্টেশনে যাবা বা অলরেডি যদি কোডিং রিলেটেড কাজ করতেছো যারা, তারা জেনে থাকবা যে যখন তুমি একটা জিনিস ডিজাইন করতেছো একভাবে, কোড করতে গেলে কিন্তু ওইটার রেজাল্ট যে ওইভাবেই পাবা তুমি, এটা কিন্তু সবসময় গ্যারান্টি না, মানে 100% গ্যারান্টি নেই আর কি। অনেক সময় দেখা যেতে পারে তুমি ভাবছো যে এই অ্যাপ্রোচে গেলে অনেক ভালো অ্যাকুরেসি আসতে পারে বা ভালো একটা ম্যাক্রো F1 স্কোর আসতে পারে, বাট হাউ যখন ইমপ্লিমেন্ট করতে গেছো তখন দেখতেছো যে আরো অনেক কিছু চ্যালেঞ্জ সেখানে চলে আসতেছে। যে ইমেজ গুলা হয়তো বা সেম সাইজের নেই,
তারপরে সেম স্কেলিং এর নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে কিন্তু ফিউচারে অ্যাড্রেস করে তোমার মেথোডোলজির অ্যাপ্রোচেও কিছু পরিবর্তন আসবে। তো সেটা আসতে পারে, এবং সেই আশাটা খুব বেশি অস্বাভাবিক না, মানে স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে, তুমি এই সেমিস্টারে যে থিওরিটিক্যাল প্রুফটা এখানে প্রোভাইড করবা, সেটারও কিন্তু অবশ্যই একটা স্ট্রং বেসলাইন থিওরিটিক্যাল গ্রাউন্ড ট্রুথ থাকতে হবে। অর্থাৎ প্রিভিয়াসলি প্রুভড হতে হবে, অথবা ম্যাথমেটিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি সেগুলাকে মানে ট্রুথেবল হতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না আর কি। তো এই সকল জিনিস আমাদেরকে মাথায় রেখে আমাদের মেথোডোলজি ডিজাইনে আসা উচিত। আর মেথোডোলজি ডিজাইনের সময় ওই যে বলে না যে একটা ইমেজ দেখতে ভালো লাগতেছে কিনা, এটাকে আসলে কিভাবে আমরা বুঝি, মানে অ্যাস্থেটিকনেস। তার মানে একটা ইমেজ যখন আমি ড্র করব, তখন যেন অ্যাস্থেটিকনেসটা থাকে। ফর এক্সাম্পল ধরো, এখানে আমরা এই যে দেখো বিভিন্ন ব্লক গুলা ইউজ করা হয়েছে। এখন দেখো ব্লক গুলা কিন্তু ভিন্ন ভিন্ন কালার ইউজ করা হয়েছে। এখন এমন কালার ইউজ করো না যে কালারের উপরে যখন তুমি টেক্সটটা প্লেস করতেছো, ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমি যখন টেক্সটটা প্লেস করব, তখন এমন যেন না হয় যে টেক্সটটা খুব হালকা হয়ে গেছে, মানে ডিমিনিশ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। মানে আলটিমেটলি তুমি যখন প্রেজেন্টেশন স্লাইডে ওই ইমেজটাকে প্রেজেন্ট করবা সবার সামনে, ওটা তো মানে বেটার ভিউ ভিউ হতে হবে, সবাই যেন স্পেসিফিক ভাবে তোমার টেক্সট গুলাকে বুঝতে পারে। আবার টেক্সট গুলা কিন্তু বিভিন্ন সাইজের অনেক সময় হয়। যেমন হতে পারে যে তোমার যেগুলা মেইন থটস, সেগুলোর সাইজটা একটু তুমি বড় দিতে পারো, আর রেগুলার টেক্সট গুলো তুমি ডিফারেন্ট সাইজে দিতে পারো। হ্যাঁ, আবার টেক্সট গুলার মধ্যে ট্রাই করবে যে সবসময় একই টাইপ অফ ফন্ট ইউজ করতে, ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করা খুব বেশি ভালো প্র্যাকটিস না। সেম টাইপ অফ ফন্ট ইউজ করবা, তাতে বেসিক্যালি সুবিধা পাওয়া যাবে। সব থেকে ভালো হয় ব্যাকগ্রাউন্ডে যদি তুমি পারো কালার ইউজ করো, ট্রাই করবা সেটাকে লাইট কালার ইউজ করতে। আর টেক্সটটাকে, মানে ভেতরে যে টেক্সট বডিটা থাকবে সেটা হবে একটু মানে হাই ডেন্সিটির কালার, হতে পারে ব্ল্যাক, হতে পারে ব্লু। হ্যাঁ, মানে এই ধরনের শেড গুলা হবে, মানে ব্ল্যাক বা ব্লুর মধ্যেই টেক্সট গুলা কে রাখলে, এবং ব্যাকগ্রাউন্ডে যদি তুমি লাইট গ্রিন বা এরকম লাইট অ্যাশ এ ধরনের কালার ইউজ করো, তাহলে আই থিঙ্ক ওই ইমেজ গুলার ইলাস্ট্রেশনটা যখন তুমি বড় স্ক্রিনে দেখাচ্ছ প্রজেক্টরে, তখন দূর থেকে যে কেউ খুব ভালোভাবে ইজিলি দেখতে পারবে। একটা জিনিস হচ্ছে এই যে অ্যালাইনমেন্টের ব্যাপার। যেমন ধরো এই যে এখানে বেশ কিছু তীর চিহ্নের মতো অ্যারো হেড দেখতে পাচ্ছ। এখন দেখা গেল একটা অ্যারো হেড ধরো 40 ডিগ্রি বাঁকা, আর একটা যদি 90 ডিগ্রি বাঁকা, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যারো হেড গুলো আসলে সুন্দর লাগবে না। আবার অ্যারো হেড গুলো সেম সাইজের কিন্তু হতে হবে। তারপরে এগুলো প্যারালালি হলে ভালো। যেমন ধরো এই যে যে অ্যারো হেডটা যেভাবে প্যারালালি আছে, নিচে যদি আমি এর থেকে এক্সটেনশনে আরো কিছু লাইন ইউজ করছি, দেখো সেগুলো অলমোস্ট প্যারালাল। তো এরকম প্যারালালি ডিজাইন হতে হবে যেন ইমেজটাকে দূর থেকে দেখলে মনে না হয় যে ভাঙাচোরা আর কি, মনে হয় যেন একটার সাথে আরেকটা বেসিক্যালি কোঅর্ডিনেশন আছে, এবং আরেকটার সাথে আরেকটা কোঅর্ডিনেশন আছে, একটার সাথে আরেকটা বেসিক্যালি স্ট্রং বন্ডিং বা রিলেশন আছে। তাহলে ওই ইমেজ ডিজাইন বা মেথোডোলজি ডিজাইনটা তোমার তখন তোমার তত বেশি ফ্রুটফুল হবে। আচ্ছা, এখন আসো, আমরা মেথোডোলজি যখন ডিজাইন করি তখন আসলে কি কি স্টেপ হওয়া উচিত অ্যাজ এ বিগিনার, আমি যদি একটু এক্সপ্লেন করি আর কি। ফর এক্সাম্পল ধরো, আমি একটা কাজের কথা চিন্তা করতেছি এরকম, মানে আমি দুইটা এক্সাম্পল দিব আজকে। প্রথম এক্সাম্পলটা ধরো যে কোনো মেডিকেল ইমেজিং নিয়ে কাজ আর কি। হ্যাঁ, যে যে কোনো মেডিকেল ইমেজিং নিয়ে ধরো কাজ হবে আর কি। ফর এক্সাম্পল লাইক ধরো এই যে যে কোনো এরকম সেল ইমেজ আর কি, এগুলোকে হিস্টোপ্যাথোলজি সেল ইমেজ বলা হয় আর কি। ঠিক আছে? তো এই হিস্টোপ্যাথোলজির ইমেজ বা রেডিওলজির যে ইমেজগুলো থাকে, সেখানে কিন্তু কি হয়, বিভিন্ন রোগ বা ডিজিজের অ্যাবনর্মালিটিস গুলো থাকে। মানে যে সেলটা যেরকম হওয়া উচিত বা ইমেজে যে জিনিসটা যেভাবে থাকা উচিত, ওইটা যদি অ্যাবনর্মাল উপায়ে থাকে, তাহলে কিন্তু আমরা বুঝি যে কোনো একটা ডিজিজ হয়তো বা ওখানে আসলে এক্সিস্ট করে। তো এটাই কিন্তু আসলে তোমার মেডিকেল ইমেজিং বা কম্পিউটার ভিশনের অন্যতম ইম্পর্টেন্ট টাস্ক, যে মেডিকেল ইমেজ থেকে কিভাবে পার্টিকুলার ওই অ্যাবনর্মালিটিসটাকে আইডেন্টিফাই করে তোমার মডেলটা একটা পারফেক্ট ক্লাসিফিকেশন এবং সেগমেন্টেশন করতে পারতেছে। এটা যদি আমরা পারফেক্টলি না করতে পারি, তাহলে কিন্তু তোমার ওই মেডিকেল ইমেজিং থেকে আমরা কোনো ইনফরমেটিভ ডিসিশন মেকিং করতে পারবো না। ঠিক আছে? তো মেডিকেল ইমেজিং এর অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাবনর্মালিটিস যে প্যাটার্ন গুলা থাকে, সেই প্যাটার্ন গুলোকে ফাইন্ড করতে হয়। যেমন তোমাদের মধ্যে যারা ধরো এআই মেজরে আসো, তারা দেখবা যে ওই একদম লাস্টের দিকে যে একটা কোর্স করো প্যাটার্ন রেকগনিশন বা নলেজ ইঞ্জিনিয়ারিং, নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড মানে ফাজি সিস্টেমস। তো এই কোর্সগুলোর আসলে বেসিক উদ্দেশ্যটা কি? কোর্সগুলোর উদ্দেশ্যটা হচ্ছে এইটা, যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অনেক সাব ক্যাটাগরি আছে, তবে এর কিছু বেজ লাইন বা বেজ মেথড আছে।
যেমন আমরা যখন কোনো একটা ডিপ লার্নিং বা ধরো ডিপ লার্নিং এর উপর বেসিস করে কোনো কিছু কাজ বা টাস্ক অ্যাকমপ্লিশ করতে যাব, তখন আমাদের বেসিক্যালি প্রথম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে জবটা, সেটা হচ্ছে পারসেপ্ট্রন দিয়ে শুরু হয় আর কি, মানে একদম স্মলেস্ট ইউনিট যেটা। তারপরে হয়তো বা ওই পারসেপ্টনটাকে আমরা একটা ফুললি কানেক্টেড মাল্টি লেয়ার পারসেপ্টন বা এমএলপি যেটাকে বলে, এই ধরনের ডিজাইন করি। তারপরে হয়তো বা এমএলপি থেকে আরেকটু এক্সটেনশনে যায়। যদি ইমেজ বেস বা এই ধরনের টাস্ক থাকে, তাহলে আমরা কনভলিউশনাল লেয়ার নিয়ে কাজ করি, অর্থাৎ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সিএনএন এই ধরনের মডেল নিয়ে কাজ করি। আবার দেখবে যে বেসলাইন যে সিএনএনটা আছে, তার উপর বেসিস করে দুনিয়াতে এত অসংখ্য অসংখ্য কি আছে, প্রিটেইনড মডেল আছে। হতে পারে সেটা রেজনেট, হতে পারে সেটা ধরো মোবাইল নেট, হ্যাঁ, এই ধরনের প্রচুর প্রচুর কি আছে, মানে প্রিটেইন মডেল আছে। এই মডেলগুলো কি হয়েছে, থাউজেন্ডস অফ বা মিলিয়নস অফ এই ধরনের সেম ক্যাটাগরি ডেটা দিয়ে অলরেডি ট্রেন হয়ে আছে। আমরা কি করি, ওই প্রিট্রেন মডেলটাকে ইউজ করে আমাদের ডেটা সেটে দেখার ট্রাই করি যে সে আমাদের ডেটা সেটের জন্য কিরকম পারফর্ম করতেছে আর কি। আবার এই প্রিট্রেন মডেলগুলোকে তুমি যদি কাস্টমাইজেশন করতে চাও, তাহলে মেইনলি কিন্তু আমরা কাস্টমাইজেশন করি কোথায়, মানে ওই যে ডেন্স লেয়ারটাতে। এই জন্য ডেন্স লেয়ারের ওয়েট আপডেট করা, তারপর অ্যাক্টিভেশন ফাংশনটা নিয়ে কাজ করা, হ্যাঁ, তারপর হচ্ছে রেলু বা আমরা অ্যাকচুয়ালি ওখানে কি সফট ম্যাক্স ইউজ করবো কিনা এই ধরনের ডিসিশন মেক করতে হয়। তারপরে ড্রপ আউট নিয়ে চিন্তা ভাবনা করতে হয়, ফ্ল্যাটেনিং লেয়ার নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, এইভাবে আসলে চিন্তা ভাবনাগুলো আসে। দেন সব থেকে ইম্পর্টেন্ট যে ইনোভেশনটা ছিল কম্পিউটার ভিশন বা ধরো ডিপ লার্নিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। তো অনেক ধরনের ট্রান্সফর্মার মডেল হতে পারে। এখন বাজারে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার মডেল খুব পপুলার, তোমরাও হয়তো বা অনেকে দেখবা যে প্রপোজালে দিয়ে ফেলছে। যেমন ধরো যারা ইমেজ বেস কাজ করতেছো, তাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ভীষণ ট্রান্সফর্মার আছে, যেটাকে সংক্ষেপে ভিআইটি বলে আর কি। যেমন ধরো রেস ফরমার, ক্রস ফরমার, হ্যাঁ, লিনিয়ার ফরমার, মোবাইল ফরমার, এরকম বহুত বহুত ভীষণ মানে ট্রান্সফরমার আছে। সেম জিনিসটা যখন আমরা টেক্সট বা এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর কাজ করতে যাচ্ছি, বিভিন্ন লিঙ্গুইস্টিক মডেল নিয়ে কাজ করতে যাচ্ছি, সেখানেও কিন্তু এই ট্রান্সফরমারের হিসাব নিকাশটা আছে। যেমন ধরো বার্ট, বিইআরটি, তারপর হচ্ছে এমবার্ট, ডিস্টিল বার্ট, এগুলো কিন্তু খুব পপুলার ট্রান্সফর্মার মডেল। এগুলোতে আমরা কি করি, এরকম টেক্সচুয়াল মডেল গুলা বা টেক্সট বা কোনো জায়গা থেকে একটা প্যারাগ্রাফ, সেখান থেকে সিনথেসিস করার ট্রাই করি যে সেখানকার আহ, আমার আহ, ইটা কেমন ছিল, অর্থাৎ ওই কনটেক্সটার মিনিংটা কি, কনটেক্সটার হিউরিস্টিক্সটা কি, কনটেক্সটটা কি কোনোভাবে আমাকে ধর্মীয়ভাবে আঘাত দিচ্ছে কিনা, বা আমার বাংলাদেশের যে আর্থসামাজিক দিক সেটাকে রিপ্রেজেন্ট করে কিনা, মানে অনেক কিছু এখান থেকে হিউরিস্টিক মিনিং এখানে আসলে আলটিমেটলি ফাইন্ড করা যায়। তো ট্রান্সফরমারের বেসিক্যালি আবিষ্কারটা কিভাবে হয়েছিল এটা তো তোমরা অলরেডি জানো, যে সিএনএন বা এলএসটিএন বা এই ধরনের মডেলগুলো অ্যাকচুয়ালি কি করতে পারে না, মানে আনলিমিটেড সাইজের ইনপুট ডেটা নিতে পারে না, মানে ওর একটা কিন্তু লিমিটেশন আছে। সিএনএন পারে, কিন্তু এলএসটিএমটা পারে না আর কি। তো তখন দেখা যাচ্ছিল যে টেক্সটের ক্ষেত্রে আমরা বাধা পড়তেছিলাম, যে লার্জ যেগুলো টেক্সট, লার্জ যেগুলো কন্টেক্সট, সেখান থেকে মিনিংটা বের করা যাচ্ছিল না। তখন ট্রান্সফর্মার যে কাজটা করছে, অর্থাৎ একটা এনকোডার, ডিকোডার এবং ওইটার মধ্যে অ্যাটেনশন নামে একটা মেকানিজম, সেই মেকানিজমটাকে কম্বাইন করে একটা বড় সাইজের বা বিগ সাইজের বা আনলিমিটেড যে কোনো সাইজের ইনপুট কিন্তু এখন নেওয়া সম্ভব হয়েছে। যার ফলে টেক্সট এবং ইমেজ এখন প্যারালালি একই সাথেই একইভাবে প্রসেস করা যায়। ভিশনের জন্য বা ইমেজের জন্য যেমন ভিশন ট্রান্সফর্মার আছে, টেক্সটের জন্য সেরকম টেক্সট বেস যে ট্রান্সফর্মার মডেলগুলো সেগুলো অনেকভাবে পপুলার আর কি। আবার এখন কিন্তু ক্রস মডালিটি নিয়েও অনেকে কাজ করে। ক্রস মডালিটি কি? ক্রস মডালিটি মানে ধরো তুমি একই সাথে টেক্সট, একই সাথে ইমেজ, একই সাথে ধরো ভয়েস, হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের যে ডেটা প্যাটার্ন, এগুলোকে যদি আমি মিক্সচার করে কাজ করি, তখন এটাকে ক্রস মডালিটি বলা হয়। ফর এক্সাম্পল ধরো তোমাদের মধ্যে অনেকেই দেখবা যে টুইটারের বেশ কিছু পপুলার ডেটা সেট আছে, হ্যাঁ, যেখানে টুইটারে পাবলিশড হওয়া ইমেজ এবং ওইটার একটা যে কনটেক্সট টেক্সট, মানে এই কম্বাইনলি কি রিপ্রেজেন্ট করে, এটার জন্য তোমরা দেখবে যে ক্রস মডালিটি বা মাল্টি মডাল সিস্টেমগুলো তোমরা ব্যবহার করো আর কি। সেক্ষেত্রে কিন্তু ওই সিমিলার ওয়েতে মাল্টি মডেলের জন্য এরকম অসংখ্য ট্রান্সফর্মার মডেলগুলা এখন বাজারে চলে আসছে। যেমন ধরো ক্লিপ, ব্লিপ, এম ক্লিপ, হ্যাঁ, এরকম অনেক মাল্টি মডেল বা ক্রস মডালিটি মডেল এখন বাজারে পপুলার আর কি। এরপরে বেসিক্যালি নেক্সট রেভলিউশন যেটা আসছে সেটা হচ্ছে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং। তো দেখো, একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং কে আমরা যদি কাটি বা ব্রেক ডাউন করি, ওখানে কি পাবো, এরকম অসংখ্য ক্রস মডালিটি ট্রান্সফর্মার মডেল গুলা পাবো আর কি।
ঠিক আছে। সেগুলাকে যদি আবার একটু ভাঙা হয়, তাহলে দেখা যাবে যে ওর মধ্যে এনকোডার আছে, ডিকোডার আছে, অ্যাটেনশন লেয়ার আছে এবং ডেন্স লেয়ারটা আছে। আবার ডেন্স লেয়ার বা এই জিনিসগুলোকে আমরা যদি ভেঙে চুরে ফেলি, তাহলে হয়তোবা ডিপ লার্নিং এর ছোট ছোট ইউনিট, মানে পারসেপট্রনের মতো ছোট ছোট ইউনিট পাওয়া যাবে। এবং প্রত্যেকটার হয়তো একটা ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার থাকবে। সেটাকে আবার যদি তুমি ভাঙো, তাহলে একদম সিঙ্গেল একটা পারসেপ্ট্রন পাবা। হ্যাঁ, মানে এইভাবে আসলে মানে রেভলিউশন বা ইনোভেশন গুলো প্রয়োজন অনুযায়ী আসে। তার মানে তোমরা তোমাদের কাজকে কোন ধরনের টেকনোলজি দিয়ে এটাকে অ্যাডপশন করবে, ইটস আপ টু ইউ। আসলে এটা তো তোমাদের জন্য ওপেন করা ছিল। কিন্তু এখানে একটা বাইন্ডিংস বা শর্ত আছে। শর্তটা হচ্ছে তোমরা যেটার উপর কাজ করবা, এটা যেন একটু ইনোভেটিভ হয়। এটাই কিন্তু আসলে মেইন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই আর কি। কারণ প্রত্যেক জনই তো এই টাইপ অফ সেম টাইপ অফ কাজগুলোতে কাজ করতেছে সারা পৃথিবীতে। কোটি কোটি মানুষ এই সেম টপিকের উপরে বা সেম সেম ডেটা সেটের উপরে কাজ করতেছে। তোমাকে যদি আস্ক করা হয় যে তুমি ধরো লার্নিং পারপাসে যে কাজগুলো হয়ে গেছে সেগুলো শিখলো, ওকে ফাইন, সেটা লার্নিং পারপাসের জন্য ঠিক আছে। কিন্তু তোমার ডিগ্রি অ্যাকমপ্লিশের জন্য তো তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে বলা ছিল যে তোমাকে একটা লাইফ লং লার্নিং লাগবে। বেসিক্যালি মানে তুমি যা শিখছো সেটার একটা যেন আউটকাম তুমি যেন রিফ্লেক্ট করতে পারো। এখন তোমাকে আস্ক করা হবে যে যেটা তুমি কাজ করবা সেটার মধ্যে তোমার কন্ট্রিবিউশনটা কি বা তোমার নভেলটিসটা কি। আসলে ওখান থেকেই এই মেথোডোলজির হিসাব নিকাশটা চলে আসে, যে আমার কাজের মধ্যে এমন কি আছে যেটা অন্যান্য কাজ থেকে আমার কাজটাকে কি করতেছে, ডিফার বা ডিফেন্ড করতেছে আর কি। হ্যাঁ, তো আমরা যেন এইটাকে একটু মাথায় নিয়ে মেথোডোলজি ডিজাইনে যাই, যাতে তোমাকে যখন বোর্ড ফাইনালে অ্যাসেসমেন্ট করতেছে, তারা যখন আস্ক করবে যে তোমার মেথোডোলজিতে এমন কি কি ইনোভেটিভ পয়েন্ট আছে যেটা অন্যান্য রিসার্চে নাই, বা যে ডেটা সেট নিয়ে কাজ করতেছো সেই ডেটা সেটে বর্তমানে কি ধরনের কাজ হয়েছে, সেটা তো লিটারেচার রিভিউ থেকে সামারি করলেই পাওয়া যাবে। আর তোমরা এমন কি কাজ করতেছো যার কারণে তোমার কাজটাকে আমি ধরে নিব যে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট বা সামথিং ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছো আর কি। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর আনসার আসলে তোমাদেরকে দিতে পারতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি আমার থিওরিটিক্যাল আলোচনার ব্যাপার ছিল। এখন আসো আমরা একটু একটা এক্সাম্পল পার্সপেক্টিভে চলে যাই, তারপরে আমি একটু এটার একটা মেথোডোলজি ডায়াগ্রামটাকে কিভাবে জেনারেট করা যেতে পারে, রিপ্রেজেন্ট করা যেতে পারে সেটার ব্যাপারে যাবো। আহ টপিকটা হচ্ছে ফেডারেটেড লার্নিং। হ্যাঁ, তো আমরা অনেকেই হয়তোবা জানি, অনেকেই হয়তোবা জানি না, এই জন্য আমি একটু সহজভাবে বলতেছি আর কি, এবং খুব সিম্পল ভাবে যেভাবে রিপ্রেজেন্ট করা যায় সেভাবে। মানে আমি খুব বেশি হাই এন্ড টপিকে যাচ্ছি না, মানে ফেডারেটেড লার্নিং এর জাস্ট ওভারভিউটা দিয়ে আমি বেসিক্যালি এক্সাম্পলটা দিব আর কি। ঠিক আছে, তো দেখবা ফেডারেটেড লার্নিং একটা খুব পপুলার প্রাইভেসি প্রিজার্ভিং মেথড হয়ে উঠছে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং ফিল্ডে। ফর এক্সাম্পল আমরা যখন ধরো এই যে মেডিকেল ইমেজিং নিয়ে বা মেডিকেল ডেটা নিয়ে কাজ করি, তখন এখানে কিন্তু হিউম্যান বা বিভিন্ন অ্যানিমেলের ডেটাগুলো থাকে এবং তাদের ডিটেলস গুলো থাকে। কারণ তুমি যখন একজন ডক্টরের কাছে যাচ্ছ, তোমার সেখানে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করতে হয়, পার্সোনাল ইনফরমেশন, তোমার নাম কি, তোমার ঠিকানা কোথায়, হয়তোবা তোমার বিভিন্ন যে অ্যাফেক্টেড পার্টস গুলা বা যে শরীরের যে অংশগুলা যেখানে হয়তো কোনো একটা ডিজিজ হয়েছে, তার জন্য বিভিন্ন ধরনের কিন্তু রেডিওলজি বা ইমেজিং করতেছে, বা ধরো বিভিন্ন ধরনের টেস্ট গুলা করতেছে। এখন আমরা তো বেসিক্যালি সবাই চাই না যে তোমার কোন ডিজিজ হয়েছে এটা সবাইকে জানায় বেড়াইতে যে আমার এই ডিজিজ হয়েছে। এটা তো বেসিক্যালি তুমি তোমার যারা খুব কাছের মানুষ বা যারা যাদের সাথে তুমি হয়তো বা মানে ফ্যামিলি পার্সন তাদের সাথে শেয়ার করো আর কি, তাই না? এখন কথা হচ্ছে, ধরো তুমি যখন হসপিটাল গুলাতে যাচ্ছ, ডায়াগনস্টিক সেন্টার গুলাতে যাচ্ছ, তখন যিনি তোমার ওই রিপোর্টটা প্রিপেয়ার করতেছেন তিনি তো বেসিক্যালি ওই ডেটাটা জানেন। তো যারা ওই প্রফেশনে থাকে তাদের কিন্তু একটা ইন্টিগ্রিটি থাকে, মানে ওদের একটা ইথিক্স স্টেটমেন্ট আছে। মানে নিয়মটা হচ্ছে তারা বেসিক্যালি মানে তোমার এই প্রাইভেসিটাকে প্রিজার্ভ করবে, আর কারোর সাথে শেয়ার করতে দিবে না। কিন্তু আমরা যখন ওই রিপোর্টটাকে একটা ডিজিটালাইজড ফরম্যাটে রাখতেছি, মানে আমি তো রিপোর্ট জেনারেট করতে গেলে এখন তো কম্পিউটারাইজ সিস্টেমটি ব্যবহার করি সব জায়গা থেকে, কিন্তু তোমরা যখন রিপোর্ট গুলো নাও এগুলো সব কম্পিউটারাইজড, মানে ওই রিপোর্টটা ওদের কোনো একটা ডেটাবেজে থেকে যাচ্ছে। এখন ধরো ওই ডক্টর বা যিনি ফিজিশিয়ান তিনি হয়তো বা শেয়ার করতেছে না, বা তুমি তোমার এন্ড থেকে ধরো শেয়ার করতেছো না, যাদের সাথে শেয়ার করো তাদের সাথে শেয়ার করতেছে। কিন্তু ওই ডিজিটাল সিস্টেমের বা ওই ওয়েবসাইটের যিনি অ্যাডমিন বা অ্যাডমিনের পাওয়ার যুক্ত আরো তো অনেক পার্সন থাকতে পারে, এই সেম হয়তো বা ক্রেডেনশিয়াল শেয়ার করা আছে, তারা তো এটাকে ফ্ল্যাশ করে দিতে পারে বা তারা তো ওই ডেটাটা অন্য জায়গায় সেলও করে দিতে পারে। কারণ ওইটা তো এনক্রিপ্টেড না, মানে ওই ডেটাটা তো মানে ওপেন, মানে যে কেউ ওইটা থেকে অ্যাক্সেস করতে পারে। তো
এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্যই বেসিক্যালি যে কিভাবে মানুষের বা হিউম্যান ডেটা বা যে ডেটাগুলোকে লাইক ফাইন্যান্সিয়াল ডেটা বা সাইবার সিকিউরিটির ডেটা, হ্যাঁ, যেখানে বেসিক্যালি প্রাইভেসিকে প্রিজার্ভ করতে হবে, বা কিভাবে ডেটাটাকে আমি মেশিন লার্নিং দিয়ে প্রসেস করব, বাট সেখানে কিভাবে প্রাইভেসিটা এনশিওর করা যায়, সেখান থেকে এই ফেডারেটেড লার্নিং এর আসলে উদ্ভবটা হয়েছে। তো ফেডারেটেড লার্নিং তার মানে হচ্ছে প্রাইভেসি প্রিজার্ভিং এর অন্যতম একটা, মানে খুব কমন একটা মেকানিজম। এই ফেডারেটেড লার্নিং এ বেসিক্যালি দুইটা পার্ট থাকে। একটা পার্টকে বলা হয় তোমার ক্লায়েন্ট, আর আরেকটা পার্টকে বলা হয় তোমার হচ্ছে সার্ভার। ক্লায়েন্ট মানে হচ্ছে বেসিক্যালি ধরো বাংলাদেশে যদি 50টা ধরো, যে আমি পপুলারের কথা চিন্তা করতেছি, ধরো পপুলারে ঢাকা শহরে হয়তো বা 10 থেকে 15টা ব্রাঞ্চ আছে। তাহলে এই 10 থেকে 15টা যে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ, প্রত্যেকটা ব্রাঞ্চকে তুমি চিন্তা করতে পারো এক একটা ক্লায়েন্ট। আর এই 10টা বা 15টা ব্রাঞ্চের ডেটাটা কিন্তু হয়তো বা একটা নির্দিষ্ট সেন্ট্রালাইজ সার্ভারে যে জমা হয়, যেটা পপুলার হয়তো বা ওদের সিস্টেমে বা সফটওয়্যার সিস্টেমে ইন্টিগ্রেট করে রাখছে। সেটাকে ধরে নিতে পারো তোমার হচ্ছে সার্ভার মডিউল আর কি। তার মানে ক্লায়েন্ট মানে হচ্ছে এরকম ইন্ডিভিজুয়াল যেখান থেকে ডাটাটা যাচ্ছে এক একটা সেপারেট পার্ট থেকে, সেগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট বা লোকাল পার্ট। আর গ্লোবাল পার্টটা হচ্ছে সার্ভার পার্ট, মানে যেখানে অ্যাজ এ হোল পুরা বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিট থেকে ডেটা হয়তো বা ওখানে এসে জমা হচ্ছে আর কি। এখন একটা একটা ক্লায়েন্ট থেকে যখন ডেটাটা যাবে, তখন নিয়মটা হচ্ছে মানে ফেডারেটেড লার্নিং এর ওই ডেটাটা গ্লোবাল মডেলে যাওয়ার আগে, মানে গ্লোবাল সার্ভারে যাওয়ার আগে, আগে নিজের ওইখানে একটা সেলফ ট্রেইন ছোট ছোট ডিপ লার্নিং মডেল থাকতে হবে। হতে পারে আমরা একটা ওখানে ডিপ লার্নিং যে কোনো আর্কিটেকচার ইউজ করতে পারি, মাল্টিলেয়ার পারসেপট্রন ইউজ করতে পারি, করে ওই ইন্ডিভিজুয়াল মডিউলের ডেটাগুলোকে আমরা প্রসেস করব। কিন্তু এই প্রসেসের যে রিপোর্ট বা নোটস বা সামারিটা, সেটা যখন সার্ভারে সেভ করতে যাব, সেটা কিন্তু সেভ হওয়ার সময় ডিরেক্টলি ইমেজ বা টেক্সট আকারে যাবে না। ওটা যাবে হচ্ছে একটা মডেলের, মানে একটা ডিপ লার্নিং মডেলের ওয়েট ফরম্যাটে, মানে ওয়েট আপডেটেড ফরম্যাটে। আবার চিন্তা করো যে আমি যদি মিরপুরের কথা চিন্তা করি, যে মিরপুরে একটা পপুলারের একটা ইউনিট আছে, সেখানে হয়তো বা একটা দিনে 50 জন পেশেন্ট আসতেছে। তাহলে এই 50 জন পেশেন্টের যে ডেটা, এটা যখন ওয়েব সার্ভারে ওখানে লোড হচ্ছে বা সার্ভার এন্ডে যায় জমা হবে, তখন কিন্তু কি হবে জানো, অ্যাকুমুলেট হয়ে মানে একত্রিত হয়ে যে জমা হবে। তার মানে আমি সার্ভারে এন্ডে যখন আমি মিরপুরের ডেটাটা পাবো, তখন এটা দেখতে পারবো না যে বেসিক্যালি মিরপুরের এই 50 জনের কার জন্য কতটুকু ওয়েট ভ্যালু আসছে, কার মডেলের জন্য। আমি দেখতে পাবো টোটাল ভ্যালুটা। তাহলে এখানে একটা র্যান্ডমনেস থেকে যাচ্ছে। আমি তো আর ব্রেকডাউন করতে পারতেছি না, কারণ একটা ওয়েটকে তো বিভিন্ন ওয়েতে ডিস্ট্রিবিউট করা সম্ভব আর কি। তো যার কারণে আমার ওই ইউজারের ডিরেক্ট ডেটাটা যায় না, যায় হচ্ছে একটা এনক্রিপ্টেড ডেটা আকারে, মানে মাস্কিং ডেটা আকারে যায় আর কি। এই যে মাস্কিং ডেটাটা এনক্রিপ্টেড ওয়েতে আমার সার্ভারে যে যখন জমা হলো, তখন সার্ভার এন্ডে যে হাজার হাজার যাদের ওদের অফিসিয়ালসদের ধরো অ্যাক্সেস আছে, তারা কিন্তু চাইলেও ডেটাটা দেখতে পারবে না, আনটিল যতক্ষণ না রোগী এবং ডক্টর ছাড়া, মানে এই দুইজন ছাড়া আর কেউই দেখতে পারবে না। ওরা দেখবে কি জানো, একটা টোকেনের মতো দেখবে, যেটা দেখলে তুমি কিছুই বুঝবে না, মানে একটা জাস্ট টোকেন এনক্রিপ্টেড জিবেরিশ ফর্মে আছে বেসিক্যালি। এইভাবে বেসিক্যালি ফেডারেটেড লার্নিং কাজ করে আর কি। তো আমি এখন একটা পেপার দেখাই, এটা আমি গতকালকে স্টাডি করতেছিলাম। এই পেপারটা ওয়ার্ল্ডের খুবই টপ যদি কিছু জার্নাল থাকে, সেই টপেরও টপ, মানে ধরো লিস্ট 1 থেকে 2% এরকম একটা টপ জার্নাল, যার নাম হচ্ছে আইটিপলি ট্রানজাকশন অন ইনফরমেশন ফরেন্সিক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস। হ্যাঁ, এই জার্নালটাতে পাবলিশ হয়েছে খুব রিসেন্ট টাইম, 25 সালে পাবলিশ হয়েছে। এখানে তারা যে টপিকটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির দুইটা দুনিয়াতে খুব পপুলার ডেটা সেট আছে। এই যে দুইটা আমি যেটাকে হাইলাইট করলাম, সিআইসি আইডিএস 2017, আর আরেকটা হচ্ছে সিএসসি সিআইসি আইডিএস 2018। এই দুইটা ডেটাতে বা দুইটা ডেটা সেটে অলমোস্ট একই ধরনের সিমুলেশন ডেটা আছে। প্রত্যেকটা ডেটা সেটে প্রায় 28 থেকে 30 লক্ষ ডেটা আছে, হ্যাঁ, মানে স্যাম্পল আছে বেসিক্যালি। আর ফিচার ফিচার আছে প্রায় 80টার মতো, মানে 80টা কলাম আছে। আর রো আছে ধরো প্রায় বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ক্লাসের, বিভিন্ন সাইবার অ্যাটাকের ভেরিয়েন্টের, প্রায় 25 থেকে 30 লাখের মতো এক একটা টাইপের। তা আমরা তো সবাই জানি যে এখন এই যে ডিজিটাল সিস্টেমে বা ক্লাউড বেসিস সিস্টেমে একটা সিস্টেমকে মানে বিজি রাখার জন্য বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক হয়। হতে পারে ডস অ্যাটাক, হতে পারে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস ডিডিওএস, আবার অনেক সময় এসকিউএল ইনজেকশন অ্যাটাক হয়। হ্যাঁ, তারপরে আরো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, সিএসআরএফ আছে। তো এই অ্যাটাক গুলা একটা সিস্টেম যেন আগে থেকেই প্রেডিক্ট করতে পারে,
এবং আগে থেকে যাতে ব্লক করতে পারে, বুঝতে পারে যে অ্যাকচুয়াল ট্রাফিক কারা আর অ্যাকচুয়াল ট্রাফিক না কারা, মানে কারা ফেক ট্রাফিক ওখানে জেনারেট করতেছে, যাতে ওই ফেক ট্রাফিক গুলাকে বা ওই অ্যাটাক গুলাকে আমি আগে থেকে ব্লক করে দিতে পারি, যাতে আমার যারা অরিজিনাল ইউজার তারা আমার মেইন সিস্টেমটাতে এন্ট্রি করতে পারে। এটার জন্য এখন খুব খুব কমন ভাবে মেশিন লার্নিং মডেলগুলো ইউজ করা হয়। অর্থাৎ মেশিন লার্নিং মডেলগুলো কি করে, একটা টুল কিটের মতো কাজ করে সার্ভার এন্ডে এবং নেটওয়ার্ক মিডিয়ামে, যেখানে ওই টুল কিটটা যখন কোনো একজন ইউজার বিভিন্ন জায়গা থেকে, সারা বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ড থেকে ডিএনএস সার্ভারের মাধ্যমে এবং একটা পার্টিকুলার আইপি ইউজ করে অ্যাক্সেস করতে যাচ্ছে কোনো কিছু, তখন কিন্তু তার অ্যাড্রেসটা দিতে হয়, বুঝতে হয় যে সে কি আমার অরিজিনাল ইউজার নাকি ফেক ইউজার, বা কোনো একটা সাইবার অ্যাটাক করতে আসছে কিনা, কিছু থেফট করতে আসছে কিনা। যদি অরিজিনাল ইউজার হয় তাকে তো তোমার কি দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে, কিন্তু অরিজিনাল ইউজার না হলে এই ফেক ট্রাফিককে তোমাকে কন্ট্রোল করতে হবে, না হলে কি হবে, এই থাউজেন্ডস বা বিলিয়নস অফ ফেক ট্রাফিক এসে তোমার সিস্টেমটাকে মানে আটকায় দিবে। দেখবো যে রিসেন্ট টাইমে এরকম বেশ কিছু ঘটনা ঘটছে, ক্লাউড ফ্লেয়ারে এরকম ঘটনা ঘটছে, এডাব্লিউএস এ এরকম ঘটনা ঘটে, কিন্তু হয়তো বা দেখবে 10 ঘন্টা বা 12 ঘন্টার পরে প্রবলেমটা সলিউশন হয়ে যায়। তার মানে কন্টিনিউয়াসলি এই জিনিসগুলাকে কি করতে হয়, টুলকিট গুলাকে কিন্তু আপডেট করতে হয়। এবং অ্যাটাকের টাইপ বা ভেরিয়েন্টও কিন্তু সবসময় আলাদা, কারণ যে অ্যাটাকার বা যে ধরো হ্যাকার, সে কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো সেও কিন্তু জানে যে এগুলাকে ব্লক করার জন্য বিভিন্ন মেথোডোলজি, বিভিন্ন মেকানিজম ব্যবহার করা হচ্ছে। এই জন্য ওরাও ইনোভেটিভ ওয়েতে, বিভিন্ন ওয়েতে এই অ্যাটাক গুলো জেনারেট করার ট্রাই করে। তার মানে ওই টুল কিটের যে এআই মডেলটা, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলটা, তাকেও কিন্তু কন্টিনিউয়াসলি আপডেটেড হতে হয়, না হলে ওই যে মাঝে মাঝে ফেল করে বসে। যখন মাঝে মাঝে ফেল করে তখন আবার ওই মডেলটাকে রিট্রেইন করতে হয়, নতুন ধরনের ডেটার প্যাটার্নটা বুঝাইতে হয় যে এভাবেও অ্যাটাকটা হতে পারে, বা এটাও বেসিক্যালি ফেক ট্রাফিক আর কি। হ্যাঁ, তো তার মানে আমরা চাইলে নেটওয়ার্ক লেয়ার এবং যেখানে বেসিক্যালি ইউজার এবং ওই ওয়েব সার্ভিসের, মানে এখন তো ওয়েব সার্ভিস গুলো মাইক্রো সার্ভিসের আন্ডারে চলে গেছে লার্জ স্কেলেবল সিস্টেম গুলোর জন্য, তো ওইখানে এরকম টুল কিট গুলো, মেশিন লার্নিং মডেল গুলো ইউজ করে আর কি অ্যাডপশনের জন্য, যাতে কোনো একটা অ্যাটাক হলে ওই অ্যাটাকটাকে শুরুতেই মানে রুখে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়, ব্লক করে দেওয়া যায় বেসিক্যালি। কিন্তু এই ব্লকেজের সময় অরিজিনাল ইউজারকে কিন্তু আবার অ্যাক্সেস দিতে হবে, আর ফেক ইউজারকে আটকাতে হবে। আর ফেক ইউজার যারা, তাদেরকে আবার ক্লাসিফাই করতে হয় যে বেসিক্যালি উনি কোন ধরনের অ্যাটাকটা জেনারেট করার ট্রাই করছে। এটা কি একটা এআই জেনারেটেড বট ছিল, নাকি সিএসআরএফ ছিল, নাকি ধরো এসকিউএল ইনজেকশন অ্যাটাক করতে চাইছিল, অথবা এখানে কি ডিডিওএস, ডিনায়াল, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করতে চাইছিল, মানে কোন ধরনের, এটাকে কিন্তু ক্লাসিফাই করতে হয়। সেটাকে মাথায় রেখেই এমআইটির দুইটা ল্যাবে এবং ইউরোপিয়ান একটা সংস্থা আছে, তারা এই দুইটা সেট ডেভেলপ করছে, যাতে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন কম্বিনেশনে কন্টিনিউয়াসলি সারা দুনিয়াতে যে থ্রেড গুলা, যে অ্যাটাক গুলা হচ্ছে, সেই অ্যাটাকের সিমুলেশন ডেটা, তার মানে অ্যাটাকারের আইপি অ্যাড্রেস, প্যাকেট সাইজ, তারপরে ডেটা লেন্থ, হ্যাঁ, তারপরে আহ, বিভিন্ন যে প্রোটোকল গুলো, প্রোটোকলের ভ্যালু গুলা কি ছিল, তার মানে এগুলো হচ্ছে ফিচার কলামে আছে আর কি। আর রোতে আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অ্যাটাকের টাইপ অনুযায়ী ডেটা আর কি। তো এই দুইটা ডেটা সেট দিয়ে কি করা যায়, আমরা চাইলে এআই টুল কিট বানাতে পারি, বানায় কি করতে পারি, অ্যাটাক গুলোকে মানে বন্ধ করা সম্ভব আর কি। আর বন্ধ করতে গেলে বা প্রাইভেসিটাকে মেকানিজম করতে গেলে এক্ষেত্রে ওই যে যে এআই মডেলটা বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং মডেলটা, সেখানেই ফেডারেটেড লার্নিংটা ব্যবহৃত হয়, যাতে অ্যাকচুয়াল ইউজারের ডেটাটা আমার হাইড থাকে, মানে ওটা যাতে আমার রিয়েল অ্যাডমিন যে সেও যাতে ট্রেসেবল করতে না পারে। হ্যাঁ, আর যারা ফেক ইউজার তাদেরটা যেন আমি আবার ক্লাসিফাই করতে পারি। তো এই কনসেপ্টটাকে ব্যবহার করার জন্য এরকম বিভিন্ন ওয়েতে এআই বেসড মডিউলগুলো ব্যবহৃত হয়। রেগুলার এআই বেসড মডিউলও ব্যবহৃত হয়, আবার প্রাইভেসি প্রিজার্ভিং মানে এআই মডিউলও ব্যবহৃত হয়। তো এখানে হচ্ছে রেগুলারাইজড এই ধরনের অ্যাটাক গুলাকে বন্ধ করার জন্য তারা একটা মানে প্রপোজড আর্কিটেকচার প্রপোজ করছেন। এবং এই প্রপোজড আর্কিটেকচারটা ইজ টু মাচ কমপ্লেক্স, বিকজ এই কাজটা খুবই হাই স্ট্যান্ডার্ডের, আমি তো আগেই বলছি আর কি। তো এটা করার জন্য ওদের বেসিক্যালি দুইটা মেকানিজম ছিল। তো দেখো, একটা ভালো বা খুব হাই কোয়ালিটির পেপারগুলোর যে মেথোডোলজি থাকে, সেটা আসলে কিন্তু অনেক চমৎকার হয় এবং সেটা অনেক ইনোভেটিভ হয়। দ্যাট মিনস তারা নতুন কিছু আবিষ্কার করার ট্রাই করে বেসিক্যালি। দেখো, এটা একটু দেখলে বুঝতে পারবা। এই যে এখানে এরকম ঘটনাটা ঘটছে। ওকে, এই পুরা এটা কিন্তু একটা আর্কিটেকচার মডেল বা মেথোডোলজি ডায়াগ্রাম, দেখো কিভাবে তারা রিপ্রেজেন্ট করছে। একটা হচ্ছে 2017 সালের সাইবার সিকিউরিটির ডেটা, একটা হচ্ছে 2018 সালের সাইবার সিকিউরিটির ডেটা। তো যেগুলা মানে অরিজিনাল ইউজার, সেগুলোকে আমরা বলতেছি বিনাইন ট্রাফিক। বিনাইন মানে হচ্ছে যেগুলা উপকারী বা অরিজিনাল আর কি, কোনো সমস্যা নেই। আর যেগুলো ফেক ট্রাফিক বা যেগুলো হচ্ছে সাইবার অ্যাটাক টাইপ আর কি,
সেগুলোকে তারা বলতেছে ম্যালিশিয়াস ট্রাফিক, এবং ম্যালিশিয়াস ট্রাফিকের অনেক ভ্যারিয়েশন আছে আর কি। তার মানে ডেটা সেটের মধ্যে ভালো ডেটাও আছে অরিজিনাল ইউজারের, আবার ফেক ইউজারের ডেটাও আছে। তার মানে ফেক ইউজারের ডেটাগুলোকে আমরা বিভিন্ন অ্যাটাককে ক্লাসিফাই করে ম্যালিশিয়াস ট্রাফিক বলতেছি, আর অরিজিনালের গুলাকে আমরা বলতেছি বিনাইন বা কোনো সমস্যা নাই এই ধরনের ট্রাফিক আর কি। তো এই ধরনের ডেটা যখন ধরো মানে ক্লায়েন্ট এন্ড থেকে আমার একটা, এই যে এটা ধরো আমার এআই মডিউল আর কি, এই টুল কিটের কাছে আসতেছে, তখন টুল কিটটা দুই ভাবে কাজ করতেছে। এইটা একটা অ্যাপ্রোচ, এই যে এখানে যেটা ফিড ফরওয়ার্ড করছে এই যে ওয়ান, আর আরেকটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ আর কি। তো প্রথম অ্যাপ্রোচটাই আগে দেখো। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে ডেটা সেটটা যখন আসবে, তখন ওই ডেটাটাকে ওই যে প্রিভিয়াসলি যে এআই মডেলটা ট্রেন করানো আছে, সেটা তো ওই যে বেসিক্যালি সিআইসি 17 এবং 18 ডেটা সেটের উপরে করা। তো ওখানে তো বললাম যে অনেক অনেক ডেটা আছে। তো এই ডেটার মধ্যে বিভিন্ন ধরনের তোমার ইমব্যালেন্স আছে, অর্থাৎ কিছু ডেটা আছে খুব বেশি, কিছু ডেটা আছে কিন্তু খুব কম। তার মানে ক্লাসগুলোর মধ্যে প্রচুর ইমব্যালেন্স। তার মানে এই ইমব্যালেন্সটাকে কিন্তু তাদেরকে কি করতে হয়েছে, মেকআপ করতে হয়েছে কোনো না কোনো ভাবে। তো তারা একটা ইনোভেটিভ মেকানিজম ব্যবহার করছে। তারা যে কাজটা করছে সেটা হচ্ছে, তোমরা এই টেকনিকটার নাম শুনে থাকবা যারা আর কি এআই মেজরে আছো, জিএএন, জ্ঞান। জ্ঞান দিয়ে কি করা যায় মানে আহ ফেক বা ধরো তোমার আর্টিফিশিয়াল ডেটা জেনারেট করা যায় আর কি। তো জ্ঞানের সমস্যা হচ্ছে, যদি আমি অন অ্যান এভারেজ পুরা ক্লাসের উপরে মানে জ্ঞানটা অ্যাপ্লাই করি, তাহলে আমার হিউজ টাইম লেগে যায়। এবং যে ক্লাসগুলোতে নাম্বার অফ স্যাম্পলস অনেক কম, সেখানে জ্ঞান নতুন ডেটা প্রডিউস করলেও খুব বেশি ডিফারেন্ট প্যাটার্ন আসে না, ওই সেম জিনিসই দেখা যাচ্ছে বারবার রিপিটেশন হতে থাকে। এই জন্যে তারা একটা মানে স্পেসিফিক মডিউল জ্ঞান ইউজ করছে, যেটাকে তারা বলতেছে স্ট্যাকড সিটি জ্ঞান। তো স্ট্যাকড মানে কি, মানে কম্বাইন্ড। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমার 8 ধরনের কি আছে এখানে, ক্লাস আছে, 8 ধরনের ম্যালিশিয়াস ট্রাফিক আছে। তো এক ধরনের ম্যালিশিয়াস ট্রাফিকে হয়তো বা অনেক বেশি ডেটা, 10 লক্ষের উপরে ডেটা। আবার এমনও ক্লাস পাওয়া গেছে যেগুলাতে মাত্র 2000 5000 ডেটা আছে। তাহলে যেগুলো 2000 5000 আর কোথায় 10 লক্ষ ডেটা, হিউজ একটা গ্যাপ আর কি। মানে এত এত যদি ইমব্যালেন্স থাকে কিভাবে তারা মেকআপ করছে? তারা যে কাজটা করছে, অ্যাজ এ হোল পুরা ডেটা সেটের সবগুলা ক্লাসকে একসাথে লোড না করে পার ক্লাস ওয়াইজ গেছে, মানে যেগুলো ছোট ক্লাস তাকে তারা ওভার স্যাম্পলিং করছে। মানে ধরো 800 বা যেটা 2000 আছে, সেটাকে ওভার স্যাম্পল করে বেসিক্যালি 2 লাখ বা 5 লাখের কাছাকাছি নিয়ে গেছে। শুধুমাত্র ওই ক্লাসটা শুধুমাত্র জ্ঞানের মধ্যে পুশ করছে। আবার ধরো যেটা অনেক লার্জ ক্লাস, যেমন ধরো 10 লাখ, তার মানে আমার এত স্যাম্পলের দরকার নেই, তাহলে ওটাকে আমি কি করব, আন্ডার স্যাম্পলিং করব, করে 10 লাখকে আমি 2 লাখের মধ্যে নিয়ে আসছি। এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসের উপরে আলাদা আলাদা করে সেপারেট করে জ্ঞান মডেলটা রান করছে। তারপরে এই 8টা ক্লাসের যে জ্ঞান মডেল, সেটাকে আবার কম্বাইন করছে স্ট্যাকড মেথড দিয়ে। তাহলে কি হইলো, পার ক্লাসে যখন ওই জ্ঞান মডেলটা লার্ন করতেছে, তখন যেটা ছোট, ওই ছোট ডেটার উপরে থেকেই সে বেসিক্যালি বেশি ডেটা জেনারেট করতেছে। আবার যেটা বড় ক্লাস, সেখান থেকে আন্ডার স্যাম্পলিং করে ডেটাটাকে কমায় নিয়ে আসতেছে। মানে এই ধরনের মেথড তারা ইউজ করছে। এটা হচ্ছে বেসিক্যালি জেনারেশন মডিউল, এই যে এইটা পার্ট। আর ডিটেকশন মডিউলটা কিরকম, যে এই যে ইমব্যালেন্সটা যখন হ্যান্ডেলিং হয়ে গেল, তখন এই যে এখানে ডিপ লার্নিং এর পার্ট আছে, সেই ডিপ লার্নিং এর পার্টগুলো তখন কি করতেছে, আইডেন্টিফিকেশন করার ট্রাই করতেছে যে কোনটা কোন ভ্যারিয়েন্টের অ্যাটাক, ঠিক আছে। এবং তার জন্য তারা বিভিন্ন আর্কিটেকচারাল বা বিভিন্ন ম্যাথোডোলজি ব্যবহার করছে, ঠিক আছে। তারপর এই যে দেখো পুরা সামারি বা কাজটাকে তারা যে মেথোডোলজি ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করলো, আলটিমেটলি আমাদের টার্গেটটাই এটা কিন্তু, যে তোমরা একটা প্রপোজাল রেডি করতেছো, পুরা কাজটাকে সামেটিভ ওয়েতে এরকম ইমেজ বেস ফরম্যাটে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারতে হবে আর কি, ঠিক আছে। এটা হতে হবে তোমাদের এরকম কোয়ালিটিফুল মেথোডোলজি ডায়াগ্রাম আর কি। তুমি চাইলে এরকম আরো কিছু সাব মডিউল ইউজ করতে পারে, যেমন তারা একটা স্টেপকে সাব মডিউল করছে, বলছে যে এখানে উইন্ডো মেকানিজমটা কিভাবে কাজ করে আমরা আলাদা করে দেখাচ্ছি। তুমি চাইলে ইমেজের মধ্যে হয়তো বা সেটাকে ইনক্লুড করতে পারতে, এটা তোমাদের ইচ্ছা আর কি, ঠিক আছে। তো এবং যখন তোমরা রিপোর্টে মেথোডোলজি লিখবা, তখন কিন্তু এই ধরনের, এই যে দেখো বিভিন্ন গ্রাউন্ড ট্রুথ বা ম্যাথমেটিক্যাল মডেলিং গুলো তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, লিখতে হবে। এটা রিপোর্টের জন্য বেসিক্যালি, যেটা তোমরা ফাইনাল বোর্ডে আসলে প্লেসমেন্ট করতে হবে বা ওখানে দেখাতে হবে আর কি, ঠিক আছে। তো এইভাবে আসলে মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম গুলা ডিজাইন করা হয় আর কি। আবার ধরো যে সিম্পল সিএনএন বেজ যে ডিজাইন গুলো আছে, যেমন ধরো যে এটা একটা খুব সিম্পল ডিজাইনের মধ্যে, এটা দেখলে বুঝতে পারবা। এখানে হচ্ছে বিভিন্ন ওই যে ক্যান্সার ডেটার উপর কাজ করা হয়েছে, লাঞ্চ ক্যান্সার আর হচ্ছে কোলন ক্যান্সার। তো লাং ক্যান্সার এবং কোলন ক্যান্সারের যে ডেটা ইমেজ গুলা ছিল, সেগুলোকে হয়তো বা শুরুতে রিসাইজ করে নেওয়া হয়েছে, এই যে 224 বাই 224,
আর যেহেতু RGB ইমেজ, এই জন্য তিনটা কালার চ্যানেল আছে বেসিক্যালি। তারপরে এই যে এই ইনপুট ডেটাটাকে তো তোমার বেসিক্যালি ডিপ লার্নিং এর মধ্যে পুশ করতে হবে। তো পুশ করার সময় যে স্টেপগুলা, সেই স্টেপগুলো দেখানো হয়েছে। যেমন সেপারেবল কনভলিউশন লেয়ার ইউজ করা হয়েছে, এবং সেপারেবল কনভলিউশন লেয়ারটাকে দেখো এক্সটেনশন করে ভিতরে কোথায় কতগুলা চ্যানেল, কতগুলা ফিল্টার, হ্যাঁ, অ্যাক্টিভেট আছে, সেই জিনিসগুলোকে উল্লেখ করা হচ্ছে। এবং কনভলিউশনে আবার ডেপথ ওয়াইজ এবং পয়েন্ট ওয়াইজ এই দুইটা কনভলিউশনকে তারা ব্যবহার করছে, এবং করার পরে কনক্যাটিনেট করে ফাইনাল মডেলটা প্রপোজ করছে। আর প্রত্যেকটা ডিপ লার্নিং মডেলের এই যে ম্যাক্স পুলিং থাকবে, যেহেতু CNN বেস, ডেন্স লেয়ার থাকবে, এখানে তোমার এই যে অ্যাক্টিভেশন ফাংশন গুলা থাকবে, ড্রপ আউট ফাংশন গুলা থাকবে, ফ্ল্যাটেন লেয়ার থাকবে, এগুলো তো কমন থাকবে। তার মানে তোমাদের কন্ট্রিবিউশনের জায়গাটাকে কিন্তু এরকম ম্যাথোডোলজিক্যালি কি করতে হবে, স্পেসিফিক করতে হবে, যে আলটিমেটলি তোমার পুরো কাজটাকে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করা যায়। সেটা তুমি বিভিন্ন ওয়েতেই করতে পারো, কিন্তু ওটার অবশ্যই বেসমেন্ট বা গ্রাউন্ড ট্রুথ থাকতে হবে। এবং তখন যখন তোমরা এক্সপ্লেইন করবা, তখন কম্পোনেন্ট বা পার্ট বাই পার্ট ধরে ধরে বোঝাইতে হবে যে এটা এইভাবে কাজ করবে, এটা এইভাবে কাজ করবে। আদারওয়াইজ কিন্তু ওই বোর্ড কনভিন্স হবে না, এবং সেক্ষেত্রে তোমার মার্কস কমে যাবে অনেক আর কি। ঠিক আছে। তো আর একটা জিনিস, মোটামুটি শেষের দিকে আমরা, সেটা হচ্ছে মেথোডোলজি যখন তোমরা ডিজাইন করবা, তখন বিভিন্ন ধরনের টুলসই ব্যবহার করতে পারো। তোমরা চাইলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে অনেক ভালো কোয়ালিটির ইমেজ ড্র করা যায়, যেমন এই যে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে বিভিন্ন যে সিম্বল গুলা দেখতেছো না, এগুলা দেখবা যে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। এই যে এই ওয়েবসাইটটা, এখান থেকে তোমরা বেশ কিছু এরকম আইকন পেয়ে যেতে পারো আর কি। ঠিক আছে, এই যে এই ওয়েবসাইটটা ব্যবহার করলে তোমরা অনেক অনেক আইকন, এখানে আইকন লিখে সার্চ দিলে অনেক আইকন চলে আসবে। ওটা কপি করে নিয়ে ওই তোমার কি বলা হয় মাইক্রোসফট পিপিটিতে বসাই দিলে ওখানে চলে আসবে, বেশ সুন্দর ছবি আসে আর কি, কোনো সমস্যা হয় না। আবার সব থেকে বেস্ট প্র্যাকটিস হয় যে ড্র.আইও যে ওয়েবসাইটটা আছে, তোমরা এটা ব্যবহার করো। কারণ ড্র.আইওতে তোমার এরকম প্যাকেজ গুলা বা ছোট ছোট যে তোমার এগুলা লাগবে, এগুলো অলরেডি মানে স্ট্যাবলিশ, বা এখান থেকে তুমি অনেক এরকম থিম প্যাকেজ পাবে। এই যে দেখো এরকম প্রচুর থিম প্যাকেজ পাবে। তো এটা জাস্ট এই যে স্টার্ট দিলে নতুন তোমার জন্য একটা ড্র.আইওতে উইন্ডো খুলে যাবে, যেখান থেকে তুমি তোমার ইমেজ গুলাকে মানে ড্র করতে পারবে। তাহলে কি হবে, ওই ইমেজ গুলো অ্যাটলিস্ট হাই কোয়ালিটির হবে, ভালো হবে, স্পষ্ট হবে, যে কোনো জায়গায় ইনসার্ট করার পরে ভেঙে যাবে না বা ফেটে যাবে না আর কি। ঠিক আছে, মানে পিক্সেল গুলা প্রিজার্ভ থাকবে। আর ট্রাই করবা যখন এক্সপোর্ট করবা ড্র.আইও থেকে ইমেজকে, হ্যাঁ, তো এক্সপোর্ট করার সময় দেখবা যে একটা জুম ইন অপশন আছে। ওই জুম ইন অপশনটা ইউজুয়ালি 100% করা থাকে। তোমরা যেটা করবা এক্সপোর্ট করার সময়, সেটা পিএনজি তেও করতে পারো, জেপিইজি তেও করতে পারো, সেটা সমস্যা না। বাট এক্সপোর্ট করার সময় জুম ইনটা 100-এর বদলে 400 করে দিবা। 400 করে দিয়ে তারপরে এক্সপোর্ট করবা। করার পরে তোমরা তো ইমেজটা পেয়ে যাবো, ইমেজটা এখানে ইনসার্ট করে দিবা, তোমাদের রিপোর্ট হোক, প্রেজেন্টেশন ফাইল হোক, যে কোনো জায়গায় ইনসার্ট করে দেবা। তাহলে দেখবা ওটা ভাঙবে না, এবং ডেপথ পার ইঞ্চি বা ডিপিআই যেটাকে বলে, এটা বেশ ভালো থাকবে। ইউজুয়ালি রিসার্চের ক্ষেত্রে বা তোমরা যখন এই যে মেথোডোলজি থেকে শুরু করে এই রিলেটেড যে টাস্ক গুলা করতেছো, এগুলোতে মিনিমাম 300 ডিপিআই এনশিওর করতে হবে, হ্যাঁ। 300 ডিপিআই অ্যাটলিস্ট তোমার ইমেজের কোয়ালিটি হতে হবে, না হলে কিন্তু ইমেজ গুলা ভেঙে যাবে। এই জন্য ট্রাই করবা মিনিমাম 300 ডিপিআই এর মধ্যে ইমেজ গুলাকে রাখতে। তো যদি ড্র.আইওতে ড্র করো, এবং যদি ধরো এক্সপোর্ট করার সময় জুম ইন অপশনে 400% দিয়ে দাও, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি 300 ডিপিআই এর বেশি ওখানে প্রিজার্ভ হবে, সমস্যা হবে না। এবং তোমরা যখন মেথোডোলজিটা ড্র করবা, বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট কি ইউজ করতে পারো, যে আইকন গুলা ব্যবহার করতে পারো, যেটা যার সাথে যায়। মানে যেটার সাথে আইকনের দরকার নাই, সেটা তোমরা এরকম বক্স করতে পারো, বা বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, এই শেপ গুলা দিয়ে টেক্সট গুলা বসায় দিতে পারো। আর যেগুলা বোঝানোর জন্য অটোমেটিক্যালি বিভিন্ন আইকন গুলো অ্যাভেলেবেল, যেমন ধরো ডেপথ ওয়াইজ কনভলিউশন লেয়ার গুলোর জন্য যে উইন্ডো গুলা থাকে, উইন্ডো গুলোর জন্য এরকম বিভিন্ন আইকন গুলা পাওয়া যায়। ওকে ফাইন, তাহলে আইকন গুলো ব্যবহার করো, কোনো সমস্যা নেই। কারণ আইকন গুলো ব্যবহার করলে তোমার ইমেজটা দেখতে আরো সুন্দর লাগবে বেসিক্যালি আর কি। যেমন ধরো এই যে এখানে কোনো কিন্তু আইকন ব্যবহার করা হয় না, নাও প্রয়োজন হতে পারে, মানে যদি প্রয়োজন না হয় তাহলে আইকন ব্যবহার করবা না। কিন্তু আইকন ব্যবহার করলে সেটা অবশ্যই যেন ইফেক্টিভ ওয়েতে ব্যবহার করতে হবে, মানে যেটা যার সাথে যায়। যেমন ধরো এই যে এখানে একটা আইকন ব্যবহার করছে, এই যে এখানে নিউরাল নেটওয়ার্কের আইকন ব্যবহার করছে, বা এখানে ফ্লো ফিচারটাকে বোঝার জন্য জন্য আইকন ইউজ করছে, মেকানিজম বোঝানোর জন্য এখানে একটা আইকন ব্যবহার করছে। তো এরকম আইকন গুলা মানে যেটার সাথে রেলিভেন্ট শুধুমাত্র সেটাই ব্যবহার করবা, আদারওয়াইজ ইররেলিভেন্ট কোনো আইকন ব্যবহার করা যাবে না। আর টেক্সট গুলা হতে হবে ক্লিয়ার, ট্রাই করবা ব্ল্যাক বা ব্লু
তে রাখতে। আর ব্যাকগ্রাউন্ড কালার চাইলে পুরোটা হোয়াইট করতে পারো, লাইক দিস, এরকম করতে পারো। অথবা যদি কালার শেড দিতে হয় তাহলে লাইট কালার শেড দিবা, মানে ব্যাকগ্রাউন্ডটা হবে লাইট আর ফোরগ্রাউন্ড যেটা টেক্সটটা সেটা হবে ব্ল্যাক বা ব্লু টাইপের। তাহলে ওই টেক্সট বা এটা দূর থেকে খুব ভালো বোঝা যাবে, ক্লিয়ারলি বুঝতে পারবে আর কি। ঠিক আছে? তো এইভাবে তোমাদের সিস্টেমের মেথোডোলজি ডায়াগ্রাম তোমরা ডিজাইন করে ফেলবা। এটা তোমাদের কিন্তু ফাইনাল ডিফেন্সেও লাগবে, এবং এই যে যে বুধ এবং বৃহস্পতিবারে তোমাদের যে আমি এই মেথোডোলজিটা জমা নিব এবং একটা প্রি ডিফেন্স নিব, সেখানেও কিন্তু এটা প্রেজেন্ট করতে হবে, মানে আমার কাছে বেসিক্যালি ইমেজটা জমা দিতে হবে। তো ওই ইমেজের ইচ অ্যান্ড এভরি পার্টস যেটা তোমাদের রিসার্চের সাথে সংযুক্ত, সবকিছু সম্পর্কে প্রত্যেকটা মেম্বার তোমাদের গ্রুপে যারা আছে সবার কিন্তু মানে স্পেসিফিক কমন নলেজ থাকতে হবে, কারণ ওই রিলেটেডই তোমাকে কোশ্চেন গুলো আস্ক করা হয়। যেমন ধরো ফর এক্সাম্পল তোমাকে আস্ক করা হচ্ছে যে তুমি যে ডিপ লার্নিং মডেলটা ডিজাইন করছো, ওইটার ভেতরে ডেন্স লেয়ারটাকে কিভাবে ডিজাইন করো, মানে ডেন্স লেয়ারটা কিভাবে কাজ করতেছে, কি কি কম্পোনেন্ট আছে একটু বলো তো। তখন কিন্তু ওভাবে আনসার দিতে পারতে হবে। বা তুমি হয়তো বা একটা ফিউশন মডেল ডিজাইন করছো, তাহলে তুমি কি ফিউশন করছো সেটা আমাকে বলো। বা তুমি হয়তো বা একটা গেটিং ইউজ করছো, গেটিং মডেল, বা তোমার এর মধ্যে অ্যাটেনশন লেয়ারটা আছে, তাহলে কোন ধরনের অ্যাটেনশন মেকানিজম এখানে কাজ করবে। তুমি হয়তো বা ওখানে ড্রপ আউটের লেয়ার এক্সট্রা অ্যাডিশন করছো, তাহলে ড্রপ আউট লেয়ার কেন এক্সট্রা অ্যাডিশন করলা, কোশ্চেন গুলো বেসিক্যালি এরকম হয় আর কি। বা যে ডেটা সেটটা ব্যবহার করতেছো সেই ডেটা সেটে যদি ইমব্যালেন্স থাকে, তাহলে সেই ইমব্যালেন্সটা কিভাবে ব্যালেন্স করতেছো, অগমেন্টেশন টেকনিক থাকলে অগমেন্টেশনে কি কি অগমেন্টেশন ব্যবহৃত হচ্ছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু এই মেথোডোলজি থেকে কোশ্চেন গুলা চলে আসে। এবং ফাইনাল বোর্ডেও যখন তারা তোমাদেরকে জাজ করবে, তখন কিন্তু এই মেথোডোলজির উপরে সব থেকে বেশি ফোকাস দিবে। হয়তোবা তোমার প্রেজেন্টেশন স্লাইডটা 10 থেকে 11 পেজের হবে, একটা ছোট ইন্ট্রোডাকশন থাকে, কয়েকটা অবজেক্টিভ লিখতে হয়, তারপরে তুমি কোন ডেটা সেট নিয়ে কাজ করতেছো সেই ডেটা সেটের একটা ব্রিফ ডিসক্রিপশন থাকে, তারপরে 2-3টা পপুলার যে রিলেটেড রিসার্চ গুলা, মানে লিটারেচার রিভিউ, এরকম 2-3টা কমন পেপার দিতে পারো যেটা তোমার প্রজেক্টের সাথে একদম 80-90% চলে যাচ্ছে। হয়তোবা তুমি 25টা পেপার লিটারেচার রিভিউ করছো, আর প্রেজেন্টেশন স্লাইডে তোমার 2 থেকে 3টা থাকবে আর কি, যেটা অ্যাকচুয়ালি তোমার কাজের সাথে মোটামুটি রিফ্লেক্ট করে বা যার সাথে তুমি কম্পারিজন করতে পারবে আর কি। তারপর তোমার মেথোডোলজি ডায়াগ্রামটা থাকে, এবং ওই মেথোডোলজি ডায়াগ্রামের হয়তো বা ছোট ছোট কম্পোনেন্ট গুলো ছোট ছোট এক্সপ্লেনেশন দিতে পারো, কয়েকটা বুলেট পয়েন্ট করতে পারো, মানে তোমরা মুখে বা প্রেজেন্টেশন দেওয়ার সময় এটা ওইগুলাকে বলতে পারতে হবে। আর সবার লাস্টে থাকে তোমার টার্গেট কি, মানে তুমি কি অ্যাচিভ করতে চাও, যেহেতু এখনো তুমি ইমপ্লিমেন্ট করো নাই, তার মানে তোমার থিওরিটিক্যাল টার্গেট বা টাস্ক গুলাকে ডিফাইন করতে হবে যে এইগুলো আমি অ্যাচিভ করতে চাই এইভাবে আর কি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু এই যে 10-11 পেজে মেইন ফাইনাল প্রেজেন্টেশনের স্লাইডটা রেডি হয়। তো এখন ফাইনাল প্রেজেন্টেশনের স্লাইডটা রেডি করতে হবে না, এখন জাস্ট এই মেথোলজি যে ডায়াগ্রামটা রেডি করবা ওইটার উপরে আমি প্রেজেন্টেশন দেবো এই উইকে। তো যারা ইভিনিং এ আছে মানে 42 ইনটেক আর কি, ওদেরটা হচ্ছে বৃহস্পতিবার 5:30 থেকে শুরু হবে আর কি। আর যারা হচ্ছে তোমার ডে ইনটেক আছে মানে 49-এর, সরি 50 ইনটেকের ওয়ান যারা, তাদেরটা শুরু হবে বুধবার মানে ওয়েনেসডেতে আর কি। ঠিক আছে? এবং ওইটার উপরে 10 মার্কের কিন্তু একটা মার্কস থাকবে। তার মানে তোমার প্রপোজালে 10 মার্ক যাচ্ছে, লিটারেচার রিভিউতে হচ্ছে 10 মার্ক, যেটা তোমরা রবি সোমবারে দেখতে পারবা কে কত পাইছো। আর আহ, বুধ এবং বৃহস্পতিবারে তোমাদের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি বেসিক্যালি মেথোডোলজি ডিজাইন এবং ওইটার যে কোশ্চেন এবং আনসার, তার উপর বেসিস করে আরো 10 মার্কের ইভ্যালুয়েশন হয়ে যাবে। তার মানে বেসিক্যালি আমার ইভ্যালুয়েশন কিন্তু তোমাদের ফাইনাল অ্যাসেসমেন্টের আগেই শেষ। এরপরে তোমাদের মানে ফাইনাল যে এক্সামটা হবে, তো মানে মেইন আর কি কোর্সের এক্সাম গুলা, এগুলো তো মোটামুটি 2 তারিখ থেকে শুরু হচ্ছে যেটা রুটিনে দেখলাম। তো 2 তারিখ থেকে শুরু হলে হয়তো বা বিভিন্ন জনে বিভিন্ন সময় শেষ হচ্ছে, কারো হয়তো বা 13 তারিখে, 14 তারিখে, কারো 15 তারিখে, এরকম বিভিন্ন বিভিন্ন কিছুতে শেষ হচ্ছে। তো সেটাকে মাথায় রেখে অলরেডি আমরা ক্যাপস্টোন বোর্ড এবং এসডিপি বোর্ড গুলা কিন্তু রেডি করা হয়ে গেছে আর কি। আমি একটু তোমাদের ডেট গুলা একটু বলে দিই, যে তোমাদের ফাইনাল ডিফেন্স কবে কখন এবং কিভাবে হবে আর কি। ঠিক আছে? দাঁড়াও একটু। আচ্ছা, ওকে, দেখো, আহ, প্রথমে হচ্ছে বোর্ড নাম্বার 17। এই বোর্ড নাম্বার 17টা হচ্ছে ডে ইনটেকের মানে 51। হ্যাঁ, তোমাদের 50-র যে ওয়ান আছে, এই 50-র 1-এর যে বোর্ডটা হবে সেটা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার পরে 17 তারিখে। 17 তারিখে আই ডোন্ট নো কি বার, বুধবার বা বৃহস্পতিবার কিছু একটা হওয়ার কথা। ডিসেম্বরের 17 তারিখ হচ্ছে, হ্যাঁ, ওয়েনেসডে আর কি। ঠিক আছে? তাহলে ওয়েনেসডেতে
তোমাদের এই বোর্ডটা হবে বিল্ডিং 2 এর 417 নাম্বার ল্যাব রুমে। তোমাদের টাইমটা হচ্ছে 10টা থেকে 11টা 30। এই সময়ের মধ্যে তিনজন বোর্ড মেম্বার থাকবে। তো ওই বোর্ড মেম্বার মধ্যে আমি হচ্ছে কনভেনর, এবং আমি ছাড়া আরো দুইজন সিনিয়র টিচার থাকবে যারা তোমাদেরকে অ্যাসেসমেন্ট করবে। তো মেইনলি ওই দিন তোমাদেরকে কিন্তু যে রিপোর্টটা তোমরা প্রিপেয়ার করতেছো সেটা সুপারভাইজার এবং তোমাদের সিগনেচার সহ জমা দিতে হবে আপ টু চ্যাপ্টার 3 পর্যন্ত, মানে মেথোডোলজি পর্যন্ত। তারপরে তোমরা একটা প্রেজেন্টেশন ফাইনাল স্লাইড রেডি করবা, যেটার উপর বেসিস করে তোমাদের 10 মিনিটের প্রেজেন্টেশন নেওয়া হবে। তারপরে হচ্ছে তোমার ওই যে যে লগ লগ বুক গুলা যেটা তোমার সুপারভাইজার থেকে কালেক্ট করতেছো, ওই লগ বুক গুলা তোমরা বোর্ডে জমা দিবা। তারপর আমার কাছ থেকে 3টা ডকুমেন্ট পাচ্ছ যার উপরে মার্কিং করা থাকতেছে, অর্থাৎ তোমার প্রপোজাল 10 মার্কের উপরে সেটা জমা দিতে হবে, লিটারেচার রিভিউ ইন্ডিভিজুয়াল 10 মার্ক সেটা জমা দিতে হবে, এবং এই যে যে মেথোডোলজি ডায়াগ্রাম গুলা তোমরা প্রেজেন্ট করতেছে তার উপরেও একটা 10 মার্ক থাকবে, ওটাও জমা দিতে হবে। তার মানে এই মার্কস গুলো অ্যাজ এ হোল করে তারপরে কিন্তু ওই বোর্ড তোমাদের বাকি 30 মার্ক অ্যাসেসমেন্ট করবে। সেই বাকি 30 মার্ক অ্যাসেসমেন্ট করবে হচ্ছে তোমাদের ওই দিনের পার্টিকুলার প্রেজেন্টেশন, ওই দিনের ইন্ডিভিজুয়াল কোশ্চেন এবং আনসার, এবং তুমি যে রিপোর্টটা জমা দিছো সেই রিপোর্টের কোয়ালিটির উপর বেসিস করে বেসিক্যালি বাকি 30 মার্ক তারা ওই বোর্ডের বাকি দুইজন মেম্বার অ্যাসেসমেন্ট করবে। তাহলে ফাইনাল প্রেজেন্টেশনটা হবে, যারা ডে 50-এর 1 তোমাদের হবে হচ্ছে বেসিক্যালি 11টা থেকে, সরি 10টা থেকে 11টা 30, বিল্ডিং 2 417-তে, 17 তারিখে বুধবার। আর ইভিনিং যেটা আছে, ইভিনিং যেটা বোর্ড নাম্বার হচ্ছে 25, তোমাদের প্রেজেন্টেশন মানে ফাইনাল প্রেজেন্টেশনটা হবে বেসিক্যালি 18 তারিখ মানে বৃহস্পতিবার 3টা 30 থেকে 5টা, মানে দুপুর 3টা 30 থেকে 5টার মধ্যে বিল্ডিং 2 এর 417 নাম্বার ল্যাব রুমে। তো তোমাদের জন্য সেম প্রসেস, ওই বোর্ডে আমি কনভেনর এবং আরো দুইজন মেম্বার থাকবেন সিনিয়র টিচার। তো তিনজন মিলে তারা বেসিক্যালি ওই দিন বাকি যে 30 মার্ক সেটা ইভালুয়েট করবে। আর যে ডকুমেন্টস গুলো ডে এর জন্য বলছি ওটা ইভিনিং এর জন্য সেম, মানে কোনো আলাদা কিছু নাই, একই জিনিস জমা করতে হবে আর কি, একই জিনিস একইভাবে প্রসেস করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমার ডেটটা পড়ছে 17 তারিখের 10টায়, আর ইভিনিং হচ্ছে 18 তারিখ 3টা 30, ঠিক আছে। 18 তারিখ 3টা 30 আর কি। আর তোমাদের প্রি ডিফেন্স, যেটা প্রি ডিফেন্স বলতে তোমাদের মেথোডোলজির উপর আমি যেটা প্রেজেন্টেশনটা নিব আর কি 10 মার্কে, সেটা হচ্ছে এই উইকের ইভিনিং যারা আছো তাদের হচ্ছে বৃহস্পতিবার 5টা 30 থেকে, আর যারা ডে ব্যাচের আছে তাদের হচ্ছে বুধবার। তো তোমাদের টাইমটা আমি একটু ক্লাসটা দেখে তারপরে আমি ওই ক্লাসরুমে দিয়ে দিব আর কি, ওখান থেকে দেখে নিও আর কি যে কখন হচ্ছে ডিফেন্স আর কি হবে, মানে সরি প্রেজেন্টেশনটা হবে আর কি। আচ্ছা, আহ এই রিলেটেড কারো কোনো ই আছে, কুয়েরি আছে? না থাকলে আমরা আজকে এখানে এখানে শেষ করব। হ্যাঁ বলো, মোশাররফ হোসেন শিশির, বলো। স্যার আমি তো স্যার লাস্টে জয়েন করছি স্যার, যদি ক্লাসের ভিডিওতে কি রেকর্ডটা হ্যাঁ, ভিডিওটাও দিয়ে দিব। হ্যাঁ, রেকর্ডিংসটা দিয়ে দিব, সমস্যা নেই। আর স্যার, স্যার টাইম তো স্যার 3টা 30, আমাদের টিমে তো অনেকে জব করে, তারা হচ্ছে পরে ডিফেন্সের টাইমটা। না, ওটা ওটা পিছানো যাবে না, এটা ভাইস চ্যান্সেলর থেকে সিগনেচার করো, ওই টাইম কোনো নড়চড় হবে না। ঠিক আছে স্যার। আর কারো কোনো ই আছে ফাইনাল ডিফেন্স বা প্রেজেন্টেশন রিলেটেড? ঠিক আছে, আমি টাইমিং গুলো এবং ওই এইগুলা ডেট গুলো আমি ক্লাসরুমে পোস্ট করে দিব। আর আজকের সেশনটা রেকর্ডিংসটাও দিয়ে দিব, দেখে নিও। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে বুঝতে পারবো যে আলটিমেটলি কোন জিনিসগুলো, কোন ম্যাটেরিয়ালস গুলো আলটিমেটলি তোমাদেরকে সাবমিট করতে হবে, বা ম্যাথোডোলজি ডিজাইন যারা করতেছো সেখানে ওই যে কোথায় কোথায় ভুল হইতে পারে, আসলে পারফেক্ট অ্যাপ্রোচটা কি, হ্যাঁ, বা কোন ধরনের টুলস তোমরা ব্যবহার করবা, যেটা যেভাবে বলছি ওটা যদি ফলো করো তাহলে দেখবা যে তোমাদের আউটকামসও ভালো আসতেছে, তোমাদের ইমেজ গুলার কোয়ালিটিও ভালো হবে, প্রসেসও ঠিক থাকবে। হ্যাঁ, তো এই ক্যাপস্টোন কিন্তু কোনো খুব বেশি সহজ কোনো কোর্স না, এটা ইটস এ ভেরি টাফ এবং ডিফিকাল্ট কোর্স। কারণ তুমি এই যে পুরা যে 152 বা 50 ক্রেডিট করছো তার মধ্যে থেকে সব থেকে টাফেস্ট কোর্স হবে বেসিক্যালি এটা আর কি, ঠিক আছে। এবং এটার যে বোর্ড গুলো হবে ইটস টু মাচ ডিফিকাল্ট, তোমাকে উতরায় যেতে হবে। কারণ এই উতরানোটা এমন না যে 5 মার্ক পাইলে তোমাকে উতরায় দেওয়া হবে, এখানে 5 মার্ক ধরে নিতে হবে, যে চিন্তা করতে হবে যে তুমি 70 পাইলে 5 মার্ক আর কি, ব্যাপারটা এরকম যে মিনিমাম 70% তোমার প্রজেক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, রেসপন্স থাকতে হবে, তাহলে বোঝা যাবে তুমি ভালো করছো। কারণ ডিফেন্সের গ্রেড গুলো খুব ভালো হয়, মানে আইদার এ প্লাস বা এ মাইনাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর না হলে ফেল, মানে ডিরেক্ট ফেল হয় আর কি, ঠিক আছে। এই জন্য যেন কারোর রকম খারাপ না হয়
সেইভাবে চিন্তা ভাবনা করে প্রত্যেকটা টিম মেম্বারকে কিন্তু প্রিপেয়ার্ড হইতে হবে ফাইনাল ডিফেন্সের জন্য আর কি, ঠিক আছে? যেহেতু হাতে খুব বেশি সময় নেই, ফাইনাল এক্সাম সামনে, হয়তোবা এই ফাইনাল এক্সামের আগে 1 সপ্তাহ বা 10 দিন পাচ্ছ। আর এক্সামের ভেতরে গ্যাপ গুলাকে ইফেক্টিভলি ইউজ করে প্রত্যেকটা জিনিসকে আহ, মানে থিওরিটিক্যালি গ্রাউন্ড ট্রুথে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু বোর্ড অ্যাকসেপ্ট করবে না, এবং কোনো ম্যাটেরিয়ালস বা সামথিং ওখানে এক্সকিউজও চলবে না যে নাই, নাই মানে জিরো ডিরেক্ট আর কি। ওটার কোনো সেকেন্ড তুমি কোনো সাবমিশনের অপশনও পাবা না, ঠিক আছে? তো এবং টাইমিং, ক্লাসের শিডিউল, প্রেজেন্টেশনের যে সিরিয়াল, ওটাও ফিক্সড। যখন যে বোর্ডকে ডাকা হবে ওইটা যদি ফেল করো, তার মানে বোর্ডের মার্কস তোমার অটোমেটিক্যালি জিরো আর কি, ঠিক আছে? এর জন্য একেবারে টাইমলি ডিউ ডেটে পার্টিকুলার ডকুমেন্টস গুলা এবং অল আদার্স ম্যাটেরিয়ালস নিয়ে তোমাকে উপস্থিত থাকতে হবে। এবং ওইটার ডেট গুলা পিছাবেও না আগাবেও না, কারণ এগুলা হচ্ছে ভাইস চ্যান্সেলর অফিস থেকে সিগনেচার হয় আর কি। তো ওই টাইমে আবার একটা মনিটরিং টিম থাকে ভাইস চ্যান্সেলর অফিস থেকে, তারা এসে দেখে যায় আর কি। তারা মার্কিং করে না, কিন্তু তারা দেখে যায় যে তুমি আসতেছো কিনা, প্রপারলি ইভালুয়েশন গুলা হচ্ছে কিনা, এই জিনিসগুলো মনিটরিং করে আর কি। হ্যাঁ, আর গ্রেডিং গুলা যেহেতু 3টা জায়গা থেকে যায় তোমাদের এই সেমিস্টারে, একটা পার্ট হচ্ছে কোর্স টিচার মানে আমার পার্ট থেকে 30 মার্ক, তোমাদের সুপারভাইজারের এন্ড থেকে হচ্ছে 40 মার্ক, আর ওই পার্টিকুলার ডেতে ফাইনাল ডিফেন্সের বোর্ড থেকে যায় আরো 30 মার্ক। এই 100 মার্ক কিন্তু আলাদা আলাদা যাবে, এবং এই মার্কস কিন্তু কেউ কারোরটা জানতে পারবে না। ফর এক্সাম্পল, আমি যেটা ইনপুট দিচ্ছি, আমি কিন্তু বাকি দুইজনের মার্কসটা জানি না যে ওনারা কত দিচ্ছে। তো এটার মাথায় রাখবা যে যদি তুমি 79.5ও পাও, তার মানে তুমি 79.5ই পাবা, এখানে আর ওই 0.5-এর কোনো এক্সট্রা অ্যাডিশনও হবে না, মানে ডিমিনিশও হবে না, তোমার গ্রেড ওই এই থাকবে। তার মানে তোমাকে A+ পাইতে হলে 80 বা 80-র বেশিই পাইতে হবে আর কি, বোঝা গেছে? আর এই মার্কস গুলো একটু পরে পাবলিশ হয়, মানে তোমাদের দেখবা যে কোর্সের রেজাল্ট গুলো তো মোটামুটি পরীক্ষা শেষের বা নতুন সেমিস্টার শুরু হওয়ার আগেই পাবলিশ হয়ে যায় আর কি। কিন্তু এই ক্যাপস্টোনে 498A এবং পরের সেমিস্টারে 498B, এটা রেজাল্টে কিন্তু পাবলিশ হবে আরো পরে। হ্যাঁ, মানে ইভালুয়েশন হয়ে যায়, কিন্তু মার্কসটা ভাইস চ্যান্সেলর অফিস এবং কন্ট্রোলার অফিস থেকে সিগনেচার হয়ে ভেরিফাই হয়ে তারা ফাইনালি মার্কসটা মানে পোর্টালে অ্যাড করে। তো দেখা যাবে হয়তোবা যারা 498A-তে আছো, তোমাদের রেজাল্টটা পরের সেমিস্টারের মিডের আগে রিলিজ হবে এই 498 এর রেজাল্ট, তুমি আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি কেমন করলা আর কি, বুঝতে পারছো? তো এই জিনিসগুলা খুব সতর্কতার সাথেই করতে হবে, এবং অ্যাবসেন্ট থাকা যাবে না বোর্ডে। অ্যাবসেন্ট থাকলে তো অটোমেটিক তুমি ফেল। আর এই সেমিস্টারে যদি কেউ কোনো গ্রুপ মেম্বার ধরো ফেল করে যায়, তাহলে 498B-তে কিন্তু অলরেডি তো যা বলাই আছে, তখন কিন্তু তোমাদের গ্রুপটাও ছোট হয়ে যাবে, এবং ওই কয়জনকে পরের সেমিস্টার, আর যে ধরো ফেল করলো তাকে কিন্তু আবার নতুন করে পরের ইনটেকের সাথেই করতে হবে, এনরোল করতে হবে আর কি, ঠিক আছে? ওকে, আহ আমরা মনে হয় মোটামুটি ইনফরমেশন শেয়ারিং শেষ। তাহলে এখানে হচ্ছে আমরা ক্লোজ করতেছি। থ্যাংক ইউ। আমি রেকর্ডিংসটা দিয়ে দিচ্ছি।